নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কল্পনা বিলাসীর বিশেষ নিবেদন প্রি ওয়েডিং অডিও ওয়েব সিরিজ আমাদের কথা। আজ শুরু হচ্ছে তার পঞ্চম পর্ব। তার আগে চলুন একটু ফিরে দেখি এখনো পর্যন্ত কি কি ঘটেছে সোমনাথ আর শিলুর জীবনে। এই ইন্ট্রো অংশটুকু আপনারা স্কিপও করতে পারেন। প্রথম পর্বে আমরা শুনেছিলাম পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম পুঞ্চার এক দামাল কিশোর সোমনাথ আর তার বন্ধুদের গল্প। একসাথে ক্রিকেট খেলা, কাঁসাই পাড়ের আড্ডা, হারুদার দোকানের গরম কচুরি খাওয়া, এই সব কিছুর মাঝেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষার শেষ দিনে ক্রিকেট খেলার সময় সোমনাথের মারা বল গিয়ে আঘাত করে এক অচেনা মেয়ের মাথায়। সেই ঘটনা নিয়ে হেড স্যারের সামনে বিচার বসে। ছেলেদের দল আর মেয়েদের দলের মধ্যে শুরু হয় ঝগড়া, খুনসুটি। আর ঠিক সেই সব ঘটনার মাঝেই এক লোডশেডিং এর রাতে চাঁদের আলোয় সোমনাথ প্রথমবার দেখা পায় এক আলুথালু বেশের কিশোরীকে। এই কিশোরী আমাদের গল্পের নায়িকা শিল্পা, আদরে যাকে সবাই ডাকে শিলু বলে। দ্বিতীয় পর্বে আমরা শুনেছি কিভাবে শিলু অজান্তেই সোমনাথের মনের গভীরে এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। এরই মাঝে প্রকাশ পায় মাধ্যমিকের ফল। সব বন্ধু লেটার মার্কস পেলেও সোমনাথ আটকে যায় 50-এর ঘরে। এই নম্বরের কারণে হেড স্যার তাকে প্রথমে পিওর সায়েন্স দিতে রাজি হননি, কিন্তু বাবার অনুরোধে শেষমেশ সুযোগ পায় সোমনাথ। এরপর সোমনাথ ওরফে রাহুল জোর কদমে সায়েন্সের পড়াশোনা শুরু করে। 11-এর ফাইনাল পরীক্ষার আগে বায়োলজি প্র্যাকটিক্যালের খাতায় ছবি আঁকার সময় আবার দেখা হয় শিলুর সঙ্গে। রাহুলের অনুরোধে শিলু তার খাতায় ছবি এঁকে দেয়। এভাবেই শুরু হয় ওদের বন্ধুত্ব। কখনো স্কুল শেষে পাশাপাশি হাঁটা, কখনো টিউশন যাওয়ার পথে শিলুর সাইকেলের চেন পড়ে গেলে সাহায্য করা। এভাবেই না বলা কথার বিনিময়ে এগোতে থাকে ওদের রূপকথার গল্প। আর ঠিক তখনই আসে 26শে অক্টোবর, শিলুর জন্মদিন। রাহুল কি করবে শিল্পার জন্মদিনে? তৃতীয় পর্বে আমরা শুনেছি 2016 সালে পুজোর পর রাহুল কিভাবে শিলুর প্রতি নিজের অনুভূতি আর ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্বে ভুগতে থাকে। ভয় আর কিছুটা সাহসের মাঝামাঝি দাঁড়িয়ে সে শিলুর জন্মদিনে গোপনে একটি মেসেজ পাঠায় অদ্রিজা ছদ্মনামে। পরে স্মৃতিকণার সাহায্যে শিলুকে পাড়ার জেরক্স দোকানে ডেকে এনে জন্মদিনের শুভেচ্ছা জানায়, কিন্তু ভয়ে কিছু না বলেই পালিয়ে আসে। পরে শিলু কোনোভাবে জানতে পারে ছদ্মনামে করা মেসেজটা আসলে সোমনাথেরই ছিল। কালী পুজোর রাতে শিলুকে দেখে সোমনাথের মনে আরও গভীর হয় তার ভালোবাসা। ভাই ফোঁটায় শিলু তার নিজের বাড়ি গেলে প্রথমবারের মতো ফোনে কথা হয় দুজনের। শিলু তাকে সরাসরি কিছু না বললেও শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করতে বলে। এরপর উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির সময় সোমনাথ শিলুর মামার কাছে কেমিস্ট্রি পড়তে যায়। নানান অজুহাতে শিলুর সাথে দেখা হতে থাকে। শিলু তাকে উৎসাহ দেয় ভালো রেজাল্ট করার জন্য। চতুর্থ পর্বে এসে গল্প নেয় আরও বাস্তব এবং কঠিন মোড়। পরীক্ষা শেষে স্মৃতিকণার কাছ থেকে সোমনাথ জানতে পারে শিলুর মামি তাকে বিয়ে দেওয়ার কথা ভাবছে। এই খবর সোমনাথকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। শিলু কি তার হবে, নাকি তাকে ছেড়ে চলে যেতে হবে? এই দুশ্চিন্তার মাঝেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়। অসংখ্য লড়াই আর পরিশ্রমের পর সোমনাথ ভালো ফল করে। জীবনে প্রথমবার সে বিশ্বাস করতে শেখে সে পারবে। পড়াশোনার দৌড়ে এগিয়ে নিয়ে যেতে হয় বড় সিদ্ধান্ত। বায়োটেকনোলজি নিয়ে পাঁশকুড়াই কলেজে ভর্তি হয় সোমনাথ। মানে এবার তাকে গ্রাম ছেড়ে যেতে হবে। অপরদিকে নার্সিং পড়ার ইচ্ছে থাকলেও বয়সের মাপকাঠির ঘেরাটোপে আটকে বাধ্য হয়ে শিলু ভর্তি হয় গ্রামেরই কলেজ ইংরেজিতে অনার্স নিয়ে। পাঁশকুড়া যাওয়ার ঠিক আগে চরণ পাহাড়ি কালী মন্দিরে শেষবারের মতো দেখা হয় দুজনের। ভালোবাসার অদ্ভুত মায়ায় ছলছল করে ওঠে দুজনের চোখ। বিশ্বাসের প্রতীক হিসেবে শিলু তাকে উপহার দেয় একটা কলম। আর বিদায়ের মুহূর্তে সোমনাথকে শুধু একটাই অনুরোধ করে, সে যেন শিলুকে না ভুলে যায়। এরপর সোমনাথ চলে আসে পাঁশকুড়ায়। তারপর কলেজের ক্লাস, হোস্টেলের র্যাগিং এবং নতুন কেনা ফোনে শিলুর সাথে অল্প বিস্তর কথার মধ্যে গতি বাড়িয়ে চলে কলেজ জীবন।
এর মধ্যে রাহুল জানতে পারে শিলুর বাড়ির সবাই ওকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সোমনাথ তখন মনে মনে সিদ্ধান্ত নেয় শিল্পাকে সে অন্য কারোর হতে দেবে না। শিল্পার হাতে তার হাত রাখার একমাত্র উপায় একটা ভালো চাকরি। কোর্সের পড়া ছেড়ে দিয়ে সোমনাথ ডিফেন্সের পরীক্ষা দিতে থাকে এবং মাঠে ফিটনেসের ট্রায়াল দিতে থাকে। এমনই একদিন রাতে ফোন আসে শিলুর কাঁপা কাঁপা গলায়। সোমনাথকে সে জানায় পরের দিন তাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে। মুহূর্তের মধ্যে অন্ধকার ঘনিয়ে আসে রাহুলের জীবনে। তাহলে শিলুকে পাওয়া কি সোমনাথের ভাগ্যে সত্যিই নেই? জানতে হলে শুনতে থাকুন আমাদের কথার পঞ্চম তথা শেষ পর্ব। এবার মঞ্চে আসছে আমাদের পাড়া তথা আমাদের গ্রামের কৃতি ছাত্র সোমনাথ দত্ত, ওরফে আমাদের সবার প্রিয় রাহুল। মঞ্চ থেকে পাড়ার প্রবীর কাকু ঘোষণা করতে হাততালিতে ফেটে পড়ল চারিদিক। লালু আনন্দে সিটি দিয়ে উঠল। আমাকে সবাই মিলে চেয়ার থেকে তুলে প্রায় ঠেলা মেরে বলল, যা ভাই যা, তুই শালা আমাদের গর্ব বলে কথা। আমি আরেকটু হলেই পড়ে যেতাম। খুব কষ্টে নিজেকে সামলে হাসতে হাসতে মঞ্চের দিকে এগিয়ে গেলাম। সোমনাথ এই বছর বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিকে 74% নম্বর পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সে এখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পাঁশকুড়া বনমালী কলেজে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছে। সেখানে গিয়েও সে তার ধারাবাহিকতা বজায় রেখেছে। স্টেট লেভেলে পোস্টার কম্পিটিশনে সে প্রথম স্থান অধিকার করেছে। আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে এক রাশ শুভেচ্ছা জানাই সোমনাথকে। ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক। আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট স্মারক ওর হাতে তুলে দিচ্ছে আমাদের পঞ্চায়েত সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো। এক টানা বলে থামল প্রবীর কাকু। আমি স্টেজের মধ্যিখানে দাঁড়িয়েছিলাম। ভীষণ লজ্জা লাগছিল আমার। ছোট্ট ছোট্ট চোখে আমি সামনের দিকে তাকালাম। দর্শক আসনে গোটা গ্রাম। আমি চোখ সরিয়ে নিলাম। কে একজন আমার জন্য একটা স্মারক এনেছে। সেটা কৃষ্ণ জেঠু আমার হাতে তুলে দেবে, হঠাৎ আমার চোখ পড়ল স্টেজের একপাশে শিলু দাঁড়িয়ে। ওর মুখ ভর্তি গর্বের হাসি। আমার মুখটাও হাসিতে ভরে উঠল। একটু পরে ওকেও স্টেজে ডাকা হবে। আর ঠিক তারপরে চোখ পড়ল এক কোণায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আমার বাবা। বাবার মুখে গর্বের হাসি। পাশেই মা দাঁড়িয়ে, তার চোখের কোণাটাও চিকচিক করছে। আমি মুখ ফিরিয়ে পুরস্কার নিলাম। তারপর মঞ্চে থাকা লোকগুলোকে প্রণাম করে নেমে এলাম। নামতেই মৈনাকরা আমার পুরো কাঁধে তুলে নিল। চিৎকার চেঁচামেচি সিটি, আহা কত আনন্দ তাদের। আরে ভাই নামা রে নামা, এবার তো পড়ে যাবো রে। দেখ কি করিস ভাই তোরা। আরে ভাই তুই আমাদের ভাই, হে সালা কর্ণর বেটা, আজ দেখিয়ে দিলি তোর ক্ষমতা। এত আনন্দ হচ্ছে আজ, উফ তুই চিন্তা করিস না, তোকে আমরা ফেলবো না। এ লালু এইসব করিস না ভাই, দেখ এখানে অনেকে আছে, সবাই দেখছে। অবশেষে ওরা আমায় নামালো। লালু আমার কানে কানে বলল, তা ভাই এবার থেকে কি সিলুকে বৌদি বলে ডাকবো? আমি ওর পেটে একটা চিমটি কেটে বললাম, বাল্ট, যা ইচ্ছে তাই বলিস। আমি একটু ফাঁকায় গিয়ে বাবা মাকে খুঁজলাম, না আর পেলাম না। ঠিক তখনই শিলুকেও মঞ্চে ডাকা হলো। কেন জানি না আমার চোখের কোণাটাও একটু ভিজে হয়ে এলো। একটা অন্ধকার রাস্তা ধরে হেঁটে চলেছি। আমার বাঁ হাতটা মাঝে মধ্যে শিলুর বাহুর ওপর ঝুলে থাকা ওড়নাতে লেগে আবার ফিরে আসছে। একটা কোমলতা বারবার আলতো করে ছুঁয়ে যাচ্ছে আমাকে। এক ফালি চাঁদ আপাতত আমাদের সঙ্গী, আর কোটি তারা বিছিয়েছে চাঁদোয়া। কোথায় কোন পথ দিয়ে হেঁটে চলেছি তা আমি জানি না। পৃথিবীর সমস্ত উপশমের ছোঁয়া লেগে আছে এই পথে। অষ্টমীর রাত, তাই রাস্তা যে খুব একটা ফাঁকা তা নয়।
মাঝে মধ্যে কয়েকটা ছেলে পিলের দল মজা করতে করতে চলে যাচ্ছে। তাদের মধ্যে বেশ অনেক জোড়া কপত কপতি দেখলাম। উৎসবের দিনে তারাও একে অপরের হাত ধরে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। আমার ভীষণ ইচ্ছে হলো শিলুর হাত ধরে আমিও ওভাবেই হাঁটি, কিন্তু কেন জানি না, পারলাম না। আর যাই হোক, হাত ধরতে আমি ভয় পাই না। একবার মনে হলো যদি ও সত্যিই আমার না হয়, একটা অনিশ্চয়তা বোধ আমায় বারবার বাধা দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমি নীরবতা ভাঙতে বললাম, কোন দিকে যাচ্ছি বলতো আমরা? কেন, তুই চিনতে পারছিস না বুঝি? বাপ্পা, 2 মাস যেতে না যেতেই গ্রামের পথ ভুলে গেলি? এভাবে কেন বলছিস? আসলে থেমে গেলি কেন? বল, কি বলছিলিস? না মানে, ধুর না, লজ্জা পাচ্ছে। ওই দেখ, আবার হাসছিস কেন? এত লজ্জা মশাইয়ের, অথচ এত রাতে অন্ধকারে একটা মেয়ের সঙ্গে হাঁটছে, তার বেলা লজ্জা লাগে না? হ্যাঁ, ওটাই তো বলতে যাচ্ছিলাম। তোকে দেখতে দেখতে আর এটা দেখা হয়নি যে কোন দিকে হাঁটছি। যা, কি যে বলিস। আজ বিকেলে পাঁশকুড়া থেকে ফিরেছি। ওখানে বন্ধুদের সঙ্গে বেশ কিছু জায়গায় ঘুরেছি ষষ্ঠী থেকে। বাগনান, তমলুক, ঘাটাল, আর একদিন কলকাতা গিয়ে ঠাকুর দেখে মজা করে বাড়ি ফিরে এসেছি। এখানে কাল বন্ধুদের সঙ্গে ঘুরব। সংবর্ধনা নেওয়ার পর স্টেজ থেকে নেমে শিলু বলেছিল, চ, পাণ্ডুইয়ের ওদিকে ঠাকুরটা দেখে আসি, তারপর ফেরার পথে আমাকে বাড়িতে রেখে তুই আবার তোর বন্ধুদের কাছে চলে যাস আড্ডা দিতে। সেই সঙ্গ নিয়েছি আমি। ওর কথা ঠিকমতো শুনতে পারিনি, ওকে শুধু দেখে গিয়েছি। মুগ্ধতা এসে আবেশিত করে রেখেছে আমার শরীর ও মনটাকে। আবার কিছুক্ষণ নীরবতা। এবার সেটা ও ভাঙল। কেমন লাগছে কলেজ? কলেজ তো ভালোই, কিন্তু আমার মনটা কেমন যেন করে উঠল। র্যাগিংয়ের কথাটা কি বলা ঠিক হবে? আমি খানিকটা নিচু স্বরে বললাম, হস্টেলটা ভালো নয়, ওখানে। বুঝেছি, তুই এখান থেকে গিয়ে মেস নে। বেশ। কেমন আছিস শিলু? সেদিন ফোন করে কাঁদছিলিস, কি ভাবছিলিস? আমি কিছু বুঝিনি? অত বেশি বুঝতে হয় না। বেশ, করব, বুঝবো, তাতে তোর কি? শিলু থেমে গেছে। ও অন্যদিকে মুখ করে আছে। আমি ওর চোখের দিকে গিয়ে দাঁড়ালাম। ও মুখ নিচু করল। থমথমে হয়ে গেল চারিদিক। এই মায়াবী রাত, এই জোছনা ভরা পৃথিবী হঠাৎ যেন মিথ্যে হয়ে গেল। শুধু সত্যি হয়ে উঠল ওর চোখ থেকে আমার হাতে ঝরে পড়া এক ফোঁটা জল। আমি ওর কাছে এগিয়ে গেলাম। ওর মাথাটা এলিয়ে পড়ল আমার বুকের ওপর। ওর শরীরের সমস্ত ভার এখন আমার বুকে। আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম ওর পিঠের দিকে। এক হাত ওর পিঠে আর এক হাত ওর চুলের ওপর বিলি কাটছে। হঠাৎ অনুভব করলাম আমার শার্টের বুকের দিকটা ভিজে গেছে। ওর কান্নার গতিবেগ বাড়ছে। কিছু বললাম না আমি। কান্নার সময় জল মুছিয়ে দিতে নেই, কাঁদতে মানাও করতে নেই, শুধু বুক পেতে দিতে হয়। কিছুক্ষণ পর মাথা তুলে চোখ মুছে শিলু। কোনো কথা বলে না, আমিও আর কিচ্ছু বলি না। ও শক্ত করে আমার হাত ধরে হাঁটতে থাকে। সেদিন আর ঘোরা হলো না। শিলুকে বাড়িতে রেখে এসে আমি বাড়ি ঢুকলাম। রাতে মা লুচি আলুর দম করেছিল। বাইরে গিয়ে আমি বুঝেছি মায়ের হাতের আলু সেদ্ধ ভাতের টেস্টও কতটা সুন্দর হয়। হোস্টেলে থাকতে আমি মায়ের থেকেও মাঝে মধ্যে মায়ের হাতের রান্নাকে বেশি মিস করি। অথচ সেদিন আমার মুখে কিছুই গেল না। খাবার পর মা বাবা বারান্দায় বসে গল্প করছিল। আমি গিয়ে ওদের মাঝখানে দাঁড়ালাম। বাবা আমায় দেখে বলল, কিরে, তুই আজ এত তাড়াতাড়ি ঘরে? সন্ধি পুজোটা দেখলি না? ধুর, প্রতিবারই তো ঘুরি, এবার না হয় বাড়িতেই কাটালাম। হ্যাঁ রে বাবু, ওখানে বুঝি খুব কষ্ট হয়? আরে ধুর, না না, তুমি চিন্তা করো না, আমি ওখানে বিন্দাস আছি। কি জানি বাবু,
আমার তো ভয় লাগে আজকাল। বাইরের দুনিয়া, খারাপ পাল্লায় পড়লেই তো জীবন শেষ। তোর কি যে বলো না তুমি। হাতের পেছনে আমি আজ সংবর্ধনায় পাওয়া পুরস্কারটা লুকিয়ে রেখেছি। আমি হুট করে বের করে বাবাকে দেখাতেই বাবার মুখটা চওড়া হয়ে উঠল। কি সুন্দর রে এটা, কই দে দেখি। এই নাও, এটা তো তোমাদেরই প্রাপ্য। মায়ের মুখও এবার হাসিতে চওড়া হয়ে উঠেছে। দুজনকে ওভাবে দেখে সেদিন আমার কতটা যে আনন্দ হয়েছিল তা আমি বলে বোঝাতে পারবো না। বাবা অনেকক্ষণ ধরে পুরস্কারটা ছুঁয়ে দেখে মাকে দিল। মা দেখে নিয়ে আমাকে বলল, যা কাকুকে দেখিয়ে আন। আমি ওটা নিয়ে চলে যাচ্ছিলাম। হঠাৎ মুখ ঘুরিয়ে বললাম, আচ্ছা তোমরা খুশি তো? মা হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি এক দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। এই কান্নার ধারা 2 বছর আগের সব কষ্ট ধুইয়ে দিয়েছে। বাবা এক হাত আমার কাঁধে রেখে বলল, আমি জানতাম, আমি ঠিক জানতাম তুই পারবি। কান্নার ধারা শুনতে শুনতে আমি নিজেও কখন কেঁদে ফেললাম বুঝতে পারলাম না। সেদিন রাতে শুয়ে শুয়ে এটা বুঝেছিলাম, একটা বিশাল বড় বোঝা আমার মাথা থেকে অবশেষে নেমে গিয়েছিল। কাকু নিজের ঘরে কিছু একটা কাজ করছিল। আমি হাতের পেছন দিকে পুরস্কারগুলো রেখে দিয়েছিলাম। সেগুলো বের করে একগাল হাসি নিয়ে কাকুর দিকে এগিয়ে দিলাম। কাকু হাসতে হাসতে বলল, কি রে, কখন এলি? এই তো আজকেই, হুট করে এসেছি গো। আরে বাস, কি এগুলো? কাকু পুরস্কারগুলো দেখতে দেখতে গর্বের হাসি হাসল। তারপর আমাকে জড়িয়ে ধরল। সেই জড়িয়ে ধরায় কতটা আনন্দ মিশেছিল তা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। জীবনে কিছু মানুষ থাকে যারা সব সময় পাশে থাকে, দুঃখে কষ্টে ভাঙা গড়া আনন্দে সব কিছুতে। আমার জীবনে কাকুও ঠিক সেরকমই একজন মানুষ। বেশি কিছু এই গল্পে বলা সম্ভব না, শুধু এটুকু বলবো, কাকু হলো সেই মানুষ যারা শেষ অবধি থেকে যায় প্রথম থেকে শুরু করে। কাঁসাইয়ের ধারে আমরা বসেছিলাম। আমরা বলতে ফাল্গুনী, লালু, জয়, সম্রাট আর আমি। বিকেল নামছে। প্রতিদিনের মতো মন্দিরের পাশের মাঠে বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছে। ওদের দিকে তাকিয়ে আমি আনমনে বললাম, ভাই, কিছুদিন আগেও আমরা এভাবে কত খেলা হই হুল্লোড় করতাম, আর আজ সব অতীত। দিনগুলো কিভাবে বদলে গেল বল। যা বলেছিস ভাই। আরে কলেজে গিয়ে এসব খেলা টেলা সব বন্ধ হয়ে গিয়েছে। আজকাল মাঝে মধ্যে প্র্যাকটিক্যাল করে ফিরতে ফিরতে দেখি মাঠে ছেলেপিলেদের শেষ ওভার চলছে। জীবন ভাই, জীবন। এই পেছন মারা অভিজ্ঞতাগুলোর অপর নামই হলো জীবন সালা। আমি নদীর দিকে তাকালাম। কাশফুল ভরিয়ে দিয়েছে নদীর দুপার। বাতাসে জৌল গন্ধের সঙ্গে মিশে রয়েছে আর একটা গন্ধ, প্রত্যেক বাঙালির প্রিয় গন্ধ, পুজোর গন্ধ। কোথা থেকে যেন একটা হালকা ধুনোর সুবাস ভেসে আসছে। আজকাল পাঁশকুড়া গিয়ে এই কাঁসায়ের তীরকে বড় মিস করি আমি। একদিন বিকেল হলেই আমাদের আস্তানা ছিল এই জায়গাটা। আর আজ আমরা একজন এক একটা জায়গায়, এক একটা শহরে। প্রত্যেকেরই বিকেল কাটে প্র্যাকটিক্যাল ল্যাব বা মেসের বিছানায়। অন্যবার আমরা পুজোর সময় কত মজা, কত আনন্দ করতাম, কিন্তু এবার কিছুটা হলেও আমাদের মধ্যে এনার্জি কমেছে। আর এমনিতেও আজ নবমী, তাই মনটা একটু হলেও খারাপ। সবার মন একটু বিষণ্ণ দেখে লালু তার স্বভাবচিত্ত ভঙ্গিমাতে বলে উঠল, এই বা, এখানে বসে বসে খালি দুঃখ চোদাবি নাকি? বলি অন্য কোথাও ঘুরতে ফুরতে যাবি না? হ্যাঁ ভাই, সেই ভালো, চল তো ঘুরতে যাই। এই শোন, তুই না হয় বাড়িতে থাকিস, আমরা সবাই এখন বাইরে। দাঁড়া তো, এতদিন পর এলাম, একটু তো বসি। কেন ভাই, বাড়িতে থাকি বলি কি তোদেরকে মিস করি না নাকি? হ্যাঁ, আর আমি তো আর এদিকে আসিই না তোরা নেই বলে। কথাটা বুকে বিঁধল। আহারে, সত্যি তো, জয় বাড়িতে থাকা সত্ত্বেও এই জায়গাটাকে মিস করে।
আমি সেদিন সেই যুবক বয়সে প্রথম বুঝেছিলাম যে আমরা আসলে কোনো জায়গার থেকেও বেশি মিস করি সেই জায়গার সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোকে। আচ্ছা রাহুল, তুই এত পাতলা হয়ে যাচ্ছিস কেন রে? ব্যাপারটা কি? হ্যাঁ, ওখানে গিয়ে কি ঠিক করে খেতে ঠেতে পারছিস না, নাকি অন্য কোনো ব্যাপার? আরে পাতলা হবে না কেন ভাই, আজকাল অনেক দৌড়ঝাঁপ করে কিনা, হ্যাঁ ফৌজি হবে যে। এ ভাই, এই লালু এসব কি বলছে রে? সেই তো আমরা এখন জানবো কি করে? ওখানে গিয়ে ছেলে আমায় ভুলেই গিয়েছেন। না, ব্যাপারটা সেরকম নয় আসলে। আমি বলছি, আমি আসলে ছেলে এখন দেবদাস। হ্যাঁ আমি মনে মনে প্রমাদ গুনলাম, লালু এত কিছু জানলো কি করে? হে ভগবান, এখন সবকিছু এদের সামনে আবার বলতে হবে নাকি? ব্যাপার কি রে লালু? আমি তো কিছুই জানি না। আরে শিলু বৌদির বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে, তাই ছেলে এখন জান প্রাণ দিয়ে চেষ্টা করছে চাকরি জোটাবার। ফোর্সের জন্য দৌড়তে যাচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, সকাল বিকেল কসরত করছেন, আর পড়াশোনা সব লাটে তুলেছেন। এ ভাই, এসব কি করছিস রে তুই? এত ভালো একটা জায়গায় ভর্তি হয়ে এসব ফোর্স টোর্স আবার কেন? আরে ভাই, পড়া কর, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না ভাই। এখন মাঝে মধ্যে যখন সময়ের মধ্যে দৌড় কমপ্লিট করতে পারি না, তখন মনে হয় যে শিলু বোধহয় আমার ভাগ্যে সত্যিই নেই। অনেক চেষ্টা করি জানিস তো, কিন্তু কিছুই করতে পারি না। মাঝে মধ্যে মেয়েটা ফোন করে শুধু কাঁদে। এমনিতেই যা চাপা জানিসই তো তোরা, তার ওপর ওর বাড়ি থেকে বিয়ের জন্য জোর করছে ওর মামি। আমি সত্যিই জানি না রে কি করব। আরে ভাই, চাপ নিস না, সব ভালো হবে, ভগবান আছেন। আমি নদীর দিকে তাকালাম, গলাটা ধরে এসেছে। আমি জানি না ভগবান সত্যিই আছেন কিনা, কিন্তু বিশ্বাস হারাতে মন চায় না। আজ পর্যন্ত আমি যতবার সমস্যায় পড়েছি ততবার আমাদের ঠাকুর ঘরে বসে আমি এক মনে ভগবানকে ডেকে গেছি, আর অদ্ভুতভাবে আমার প্রার্থনা ভগবান শুনেছেন। কিন্তু আজকাল এসবে বিশ্বাস করতে আর মন চায় না। আমি শিলুকে ভালোবাসি, অথচ ভগবান এভাবে কেন আমাকে ওর থেকে দূরে সরিয়ে দিচ্ছে? ভগবান যদি সত্যি থাকতো তাহলে আমাকে তো এতটা কষ্ট পেতে হতো না। ফাল্গুনিরা কলেজ নিয়ে গল্প করতে শুরু করলো। আমি সেসবে মন দিলাম না। ফোনটা পকেট থেকে বের করলাম। কাল থেকে শিলু আর ফোন করেনি। আজ রাতে যদি একবার দেখা হতো। কাল রাতে ভীষণ কেঁদেছিল শিলু রাস্তাতে। তারপর সেই যে ওকে বাড়ি দিয়ে এলাম, আর কথা হলো না। আমি ওকে একটা মেসেজ করলাম, আজ রাতে একটু দেখা করবি? লালু আমাকে একটু অফ দেখে চেঁচিয়ে বলল, ওই দেখো, ছেলে আবার চুপ মেরে গেছে। এই রাহুল, আরে এই রাহুল ভাই, এত চাপ খাস না, বরং চ হারুদার দোকানে গিয়ে গরম গরম সিঙ্গারা খেয়ে আসি। হ্যাঁ, এই মালটাকে একটু সাইজ করতে হবে, চল তো। আমি জগতে ফিরলাম। ভালো লাগছিল না কিছু। লালু আমার হাত ধরে টেনে তুলেছে। আমি ওদের সঙ্গে চললাম। ফোনটা বের করে দেখলাম শিলু আমার মেসেজের কোনো রিপ্লাই দেয়নি। সেবারের পুজোটা ভালো কাটলো না আমার। জ্বরের ঘোরে পোলাও মাংসও বিস্বাদ লাগে। মনটা ভালো ছিল না একদম। বন্ধুদের সঙ্গে প্রতি বছরের মতো ঘুরলাম, তবুও অন্যান্য বছরের মতো ভালো লাগাটা এবার আর কাজ করলো না। মন শুধু পড়ে থাকে শিলুর দিকে আর ওকে পাওয়ার ইচ্ছের রাস্তায়। এখনো পর্যন্ত বেশ কয়েকটা মাঠে গেলাম, অথচ সব জায়গাতেই বাদ পড়েছি মেডিকেলে। আমি একটু ওভারওয়েট, স্বভাবতই দেশ আমাকে খুব সহজেই রিজেক্ট করলো। জেদ আরও বেড়েছে ইদানিং। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছি বললেই হয়। সারাদিন শুধু মাঠে পড়ে থাকি। মাঝখানে কয়েকটা ক্লাস বা প্র্যাকটিক্যাল করতে ডিপার্টমেন্ট যাই। স্যারেরা জিজ্ঞেস করলে বলি শরীর ভালো নেই, বা এইখানে জল হাওয়া আমার শ্যুট করছে না, এইসব। কিন্তু এইসব বাহানা দিয়ে আর কতদিন কাটাবো জানি না। ওজন কিছুটা কমিয়েছি, কিন্তু তাও কাজের কাজ হয়নি। বাড়ি এসে মা বকেছে না খাওয়ার জন্য।
কিন্তু অতটা কানও দিইনি। সেদিন বিকেলে মৈনাক লালুরা ধরে ফেলায় ওদেরকে বলেছি পুরোটা, আর মনে মনে নিজের ওপর রাগ করেছি। সেই অষ্টমীর রাতের পর শিলুর সঙ্গে আমার আর কথা হয়নি। দশমীর দিন দেখা হয়েছে, কিন্তু সঙ্গে ওর মামি আর দাদারা থাকার জন্য কথা বলতে পারিনি, এমনকি ইশারাতেও না। আমার পাঁশকুড়া যাওয়ার দিন এগিয়ে আসছে, ওর সঙ্গে দেখা আমায় করতেই হবে। কাছাকাছি থেকেও মেসেজ করতে আমার ভালো লাগে না। সেই চরণ পাহাড়ি কালী মন্দিরে একটু ভালো করে কথা হয়েছিল সামনাসামনি, তারপর আর হয়নি। থানাগোড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বলা ভালো স্ট্যান্ডের কিছুটা পরে দাঁড়িয়ে আছি। দুদিন আগে দশমী গেছে, দোকানগুলো এখনো খোলেনি। আমি হাতঘড়ির দিকে তাকালাম, ভোর 5:30। বাসটা আসার সময় হয়ে গেছে। আমি একটা দোকানকে আড়াল করে এমনভাবে দাঁড়িয়ে আছি যাতে আমাকে ঠিকমতো রাস্তা থেকে দেখা না যায়। গলা বাড়িয়ে একবার ডাকবাংলা মোড়ের দিকে তাকালাম, শিলু এসে দাঁড়িয়েছে। ও আমাকে দেখতে পাচ্ছে না। আমি আবার মুখ সরিয়ে নিলাম। ও জেনে গেলে এই সারপ্রাইজটা আর সারপ্রাইজ থাকবে না। মিনিট দুয়েকের মধ্যে বাসটা এসে দাঁড়ালো ডাকবাংলা মোড়ে। শিলু তাতে উঠে পড়ল। এবার আমি দোকানের আড়াল থেকে বেরিয়ে এলাম। বাস চলতে শুরু করবে এমন সময় আমি হাত দেখিয়ে হালকা দৌড় দিয়ে সামনের গেট দিয়ে উঠে পড়লাম বাসে। উঠতেই আমার চোখ খুঁজতে শুরু করলো ওকে। মাঝের একটা জানালার ধারে শিলু বসেছে, পাশের ফাঁকা সিটে ওর ব্যাগ রাখা। আমি এগিয়ে গিয়ে ওর পাশের সিট থেকে ব্যাগটা তুলে নিয়ে বাংকারে দিয়ে সেখানেই বসে পড়লাম। ও হকচকিয়ে গেছে, হয়তো তখনও বুঝতে পারিনি যে এটা স্বপ্ন দেখছে নাকি সত্যি। গুড মর্নিং ম্যাম। তুই এখন কেন, এখন কি আসতে পারি না? যাচ্ছিস কোথায়? কোথাও না। তাহলে? হ্যাঁ, যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। শিলু জানালার দিকে মুখ ফেরায়। বাস চলতে শুরু করেছে। এই প্রথমবার বাসে চেপে আমার মনে হলো, ইস, বাসটা যদি আরেকটু আস্তে চলতো। আমি বাসের ভেতরের সিটগুলো মন দিয়ে দেখলাম, না, আমার পরিচিত কোনো মুখই দেখতে পাচ্ছি না। আর যে কজন লোক আছে তারা সবাই ঘুমিয়ে। বাবা, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আমি শিলুর দিকে তাকালাম। জানালা কিছুটা খোলা। এমনিতে পুজোর আগে থেকেই এখানে হালকা শীতের একটা আমেজ পড়ে, পুজোর পরে সেটা বেশ বেড়ে যায়। তাই পুরো জানালা খুললে এই ভোরে নিশ্চিত সমস্যা হবে। বাস ভীষণ স্পিডে চলছে। যেটুকু হাওয়া ঢুকছে জানলা দিয়ে তার শরীরে বেশ একটা শিহরণ খেলিয়ে দিচ্ছে। শিলুর চুলগুলো কানের পাশে লুটোপুটি খাচ্ছে। একটা ঝুমকো পড়েছে আজও, সেটা বাতাসে দুলছে। কপালে লাল টিপ, পরনে কালো আর লাল রঙের একটা কুর্তি। উফ, কি যে অপূর্ব সুন্দরী লাগছে ওকে। মাঝে মধ্যে মনে হয় সারাদিন ওর দিকে তাকিয়েই বসে থাকি। তাতে চোখের আর মনের দুটোরই আরাম হতো অন্তত। আমি হাত দিয়ে ওর উড়ন্ত চুলের কিছুটা অংশ কানের পাশে সরিয়ে দিলাম। এমনিতে চুল বাঁধা, কিন্তু কয়েকটা চুল ষড়যন্ত্র করে বারবার ওর কানের পাশে চলে আসছে। ও জানালার দিকে তাকিয়েই বলল, এসেছিস যখন অন্তত একটা ব্যাগ সঙ্গে নিয়ে আসতিস, কেউ দেখলে সন্দেহ করতো না। এই রে, আমি জিভ কাটলাম। ঠিকই তো, এমনিতে মা না রেখে দিলে আমি উঠতেই পারতাম না। 4:45 অ্যালার্ম দেওয়া ছিল ঠিকই, কিন্তু তাতেও আমার ঘুম ভাঙেনি। শেষে মা এসে ডেকে বলল, কি রে, শিলুর সঙ্গে দেখা করতে যাবি বললি যে, দেরি হয়ে যাচ্ছে তো। আমি হুড়মুড়িয়ে উঠে দেখি 5:10 বেজে গেছে। কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি, তাই মাথায় এত কিছু আসেনি। সরি রে, একদম মাথায় ছিল না এটা। বল, কি বলবি? আমি কিছু বললাম না, শুধু ওর দিকে তাকিয়ে থাকলাম। বেশ কিছুটা নিস্তব্ধতা এসে জুড়ে বসলো আমাদের মধ্যিখানে। দুজনই কোনো কথা বলতে পারলাম না। শেষে শিলু আবার বলল, কিছু বলবি নাকি এমনি এসেছিস? এমনি। কাল রাতে যখন ভাবলাম যে ভোরবেলা উঠে শিলুর সঙ্গে দেখা করতে যাব, তখন কত কিছুই ভেবে রেখেছিলাম ওকে বলবো বলে।
কিন্তু এখন সেসব কিছু আমার আর মনে পড়ল না। শিলু প্রায় ভোরবেলা পুরুলিয়াতে টিউশন পড়তে যায়। ভোর 5:30টার বাসে গিয়ে 11টার মধ্যে আবার ফিরে কলেজ করে। আমি এটা আগে থেকেই জানতাম। পুজোতে ওর সাথে সেরকম আর কথা হয়নি। সেই অষ্টমীর দিন যা একটু হয়েছিল, তারপর আর দেখাও হয়নি। এমনকি ভেবেছিলাম এবার একসাথে ঘুরবো, সেটাও হয়নি। কাল রাতে মনটা খারাপ ছিল। তারপর হঠাৎ মনে পড়ল আজ থেকে ওর পুরুলিয়ার টিউশন আবার শুরু হবে, সুতরাং ওর সাথে দেখা করার ভালো সুযোগ একটা আমার রয়েছে। আমাকে 1-2 দিনের মধ্যে আবার ফিরতে হবে। তাই রাতে ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম যেন ভোরবেলা আমাকে ডেকে দেয়। মা আমার আর শিলুর ব্যাপারটা জানতো, কতকটা হঠাৎ করেই জেনে গিয়েছিল। মায়েরা সব বুঝে যায়, তাই না? এমনি এমনি এত ভোরে উঠে চলে এলি? বল কি হয়েছে? ঠিক আছিস তো তুই? আমার ইচ্ছে করলো ওকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলি যে আমি ঠিক নেই, কিন্তু পারলাম না। বরং আমি ওকে বললাম, হ্যাঁ রে, আমি ঠিক আছি, আসলে চলে যাব তো। সেদিনের পর আর দেখা হলো না, তাই ভাবলাম একবার দেখা করি। তুই কেমন আছিস রে? পাঁশকুড়াতে থাকলে জানিস তো তোর জন্য খুব মন খারাপ করে, তখন তো চাইলেও তোকে দেখতে পারি না। এরপর শিলু আর কিছু বলল না। হঠাৎ আমার কাঁধে ও মাথা রাখল। ওর উড়ন্ত চুলগুলো এখন আমার চোখে মুখে উড়ে আসছে। তার মাতাল করে দেওয়া গন্ধে আমি ডুবে গেলাম। জীবনের কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সময় যেন থমকে যায়। যদি সময়ের কোনো দেবতা বা দেবী থাকতো, তাহলে আমি তাকে নির্ঘাত ক্যাডবেরি দিয়ে রিকোয়েস্ট করে বলতাম অন্তত কিছু সময় যেন পৃথিবীতে সময়কে সে থামিয়ে দেয়। আহা, আমি যদি এভাবেই প্রতিদিন সকালবেলা আধো ঘুম ভাঙা চোখে ওর চুলের গন্ধে পাগল হতে পারতাম, আমি যদি রোজ ওকে আমার এই কাঁধ দিতে পারতাম, যদি রোজ নতুন করে ওর প্রেমে পড়তে পারতাম। শিলু এবার ওর চোখ মুখ গুঁজেছে আমার কাঁধ আর বুকের ঠিক মাঝামাঝি জায়গায়। আমি একবার বাসের সবার দিকে তাকিয়ে নিলাম। না, কেউ পরিচিত নেই, আর এমনিতেও সবাই ঘুমোচ্ছে। বাসটা আমাদের লোকালিটি ছেড়ে বেরিয়ে এসেছে, সুতরাং নতুন করে পরিচিত কেউ উঠবার চান্স নেই। তবুও কেমন যেন লাগছে। কিছুক্ষণ আমি মায়ার জগতে ভাসলাম। তারপর হঠাৎ আমার বুকের কাছে শার্টটা কেমন যেন ভেজা ভেজা লাগলো। শিলু ওর চোখ আরো চেপে রেখেছে আমার শার্টের ওপর। হালকা গরম লাগলো বুকের কাছটা। বুঝলাম ও কাঁদছে। আমি আরো একটু ওর দিকে ঘেঁষে বসলাম। ওর কান্নার বেগ বেড়েই চলেছে। আমার একটু একটু ভয় লাগছে বটে, কিন্তু মনটা কেমন যেন করছেও। আগের দিনও বেচারি কাঁদছিল। শিলু মুখে খুব কম কথা বলে, কিন্তু চোখের জল সেই সব কথা অদ্ভুতভাবে আমার বুকের মধ্যে গেঁথে দেয়। আমি এক মনে ওর দিকে তাকাই। আমার হাত দিয়ে ওর হাতটা চেপে ধরি এমনভাবে যাতে বাসের অন্য কেউ দেখতে না পায়। কারোর কান্নার সাক্ষী হওয়া বা তার চোখের জলের সমাধি স্থান হওয়ার মতো সৌভাগ্য সবার হয় না, আর যাদের হয় তারা ভীষণ ভাগ্যবান। সেদিন নিজেকে নিয়ে ভীষণ আনন্দ হয়েছিল আমার, জানেন তো। নিজের জীবনটাকে সার্থক মনে হয়েছিল। অন্তত একজনের কান্নার আশ্রয় তো হতে পেরেছি। বাস মাঝে মাঝে থামছে, 2-1 লোক ওঠানামা করছে। শিলু একইভাবে আমার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে, কোনো কথা বলছে না। বেশ কিছুক্ষণ পরে আমি বললাম, এত কান্নাকাটি করলে আমি পাঁশকুড়া ফিরবো কিভাবে বলতো? ফিরতে হবে না। আমার বুকের ভেতর এক গাদা কান্না দলা পাকিয়ে এলো, কিন্তু কাঁদতে পারলাম না। ওকে ছেড়ে সত্যি আমার এবার কি হবে? আমি কি করে যাব? এভাবে বলিস না, আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে রে। আমি বুঝতে পারছি, আমাকে একটু সময় দে। এভাবে ভেঙে পড়িস না, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করার চেষ্টা করছি। আমি নার্সিং পড়তে চাই, ওটা হয়ে গেলে এতটা চাপ আর দেবে না। তখন
এমনিতেও বাইরে থাকবো। তুই চিন্তা করিস না, পরের বার ফর্ম ফিল আপ কর। এবার স্মৃতির হলো, পরের বছর তোরও হয়ে যাবে। যদি না হয়, আর এতদিন বাড়িতে সামাল দিব কি করে? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। শিলু আর কিছু বলল না, সেভাবেই কাঁধে মাথা রেখে পুরো রাস্তাটা আমার সঙ্গে গেল। মাঝে মধ্যে কিছু ঠিক হবে না জেনেও আমাদের কতকটা মিথ্যে করেই সান্ত্বনা দেওয়ার জন্য বলতে হয় যে সব ঠিক হয়ে যাবে। কে জানে, ওই একটা কথাই হয়তো সেই মানুষটার মধ্যে পাহাড় পেরোনোর মতো সাহস সঞ্চার করাতে পারে, তাই না? সেদিন আমি অনেকটা জোর দিয়ে সব ঠিক হয়ে যাবে বললেও আমার নিজেরই বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছিল। হয়তো শিলুও আমার বলা কথাটার মধ্যে লুকিয়ে থাকা বিষাদ বুঝেছিল, কিন্তু ওই যে দুজনের বিশ্বাস। অনেক পরে বুঝেছিলাম বিশ্বাসের থেকে বড় শক্তি বোধ করি ভগবানেরও থাকে না। সেদিন আমার কাঁধে ওর মাথা রাখাতে যে বিশ্বাসের বীজ অজান্তেই রোপিত হয়েছিল, তা একদিন অনেকটা বড় হয়ে বৃক্ষে পরিণত হয়েছিল তো বই কি। কিন্তু কে জানে, পথের কোন বাঁকে হঠাৎ করে সেই বৃক্ষকে তো প্রাণ দিতে হতেই পারে, তাই না? পুরুলিয়াতে পৌঁছানোর পর আমাকে একাই আবার পুঞ্জা ফিরে যেতে হয়েছিল, কেননা ওর ফিরতে অনেকটা বেলা হতো, আর সেক্ষেত্রে কেউ আমাদেরকে দেখে ফেলার সম্ভাবনা বেড়ে যেত। সেবার অনেকটা মন খারাপ করে পাঁশকুড়া ফিরেছিলাম। ফিরে আবার শুরু হয়েছিল মাঠে দৌড়ানো আর ডিফেন্সের লাইনে ছুটতে যাওয়া। মাঝখান থেকে আমার চির ভালোবাসার বায়োলজিকে আমাকে তালাক দিতে হয়েছিল। সে বেচারি দুঃখ পেয়ে প্রতিশোধ নিয়েছিল নম্বরে তার কিছুদিন পরেই। ডিপার্টমেন্টের সামনে একটা বেঞ্চে বসে আছি, আমি বাদে সবাই প্র্যাকটিক্যাল করছে। আমাদের ডিপার্টমেন্টটা বাকি কলেজের থেকে কিছুটা আলাদা। কলেজের সমস্ত ডিপার্টমেন্ট অন্যদিকে, আর কলেজ ঢুকে ঢুকে বাঁদিকে একটা বিল্ডিংয়ের মধ্যে মাইক্রো আর বায়োটেক দুটো ডিপার্টমেন্ট পাশাপাশি। বলা যেতে পারে আমরা একটু আলাদা। এই বিল্ডিং থেকে পুরো কলেজটা দেখতে অপূর্ব লাগে। অক্টোবর মাসের শেষের দিক, শরতের পেঁজা তুলোর মতো মেঘ গোটা আকাশটাকে ভরিয়ে রেখেছে। আমি এক মনে বসে মেঘেদের খেলা দেখছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার কাঁধে কেউ একটা টোকা মারছে। কি রে, সবাই প্র্যাকটিক্যাল করছে আর তুই এখানে একা একা এইভাবে বসে আছিস কেন? আরে ভাই, এত মন মরা হলে চলবে? কিছু তো করতে হবে জীবনে। কি বা করবো বল, আমার ভাগ্যে কোনো কিছুই নেই। এতগুলো চাকরির জন্য মাঠে গেলাম, অথচ একটা তো কোনো কিছু করে উঠতে পারলাম না। দূর পাগল, কি যে বলিস না, একেবারে যা তা। না রে, তুই হাসছিস বটে, আমার সত্যিই এমন মনে হয়। পরশু রানে গিয়েছিলাম জানিস তো, বাদ পড়লাম, কিছুই হচ্ছে না আদতে। আমি বুঝতে পারছি রে, তোর খুব কষ্ট হচ্ছে না রে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। দূরের মেঘগুলো একে অপরের সাথে ছোঁয়াছুঁই খেলছে, ওরা শেষমেশ মিশে যাচ্ছে একে অপরের সাথে, কিন্তু আমি। দেখ, বন্ধু হিসেবে আমি এটাই বলবো যে যাই কর না কেন নিজের শরীর ভালো রেখে কর। এইসব ডিফেন্সের চাকরির চক্করে পড়ে এত রোগা হতে হতে যদি রোগ বাঁধিয়ে বসিস, তখন কি ব্যাপারটা ভালো হবে? আর যার জন্য এতটা করছিস, সেও কিন্তু এসব দেখলে খুব বেশি কষ্ট পাবে, কেননা সে তো তোকে খুব ভালোবাসে না। তোকে এভাবে শেষ হতে সে দেখতে পারবে না। আমি কোনো উত্তর দেওয়ার মতো জায়গায় নেই। বিকেল হচ্ছে, বাকি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কলেজ থেকে বেরোচ্ছে। আমার মনটা একদম ভালো লাগছিল না। পরের সপ্তাহে শিলুর জন্মদিন। আগেরবার সেই চকলেট দেওয়ার ঘটনাটা মনে পড়ে আবার মনটা একটু ভালো হয়ে গেল। কি ভয়টাই না পেয়েছিলাম, একটু লজ্জাও লাগলো নিজের। আমি মৃদু হেসে উঠলাম। শ্রেয়া অবাক হয়ে বলল, কি রে, পাগল টাগল হয়ে গেলি নাকি? না না, একটা দিনের কথা মনে পড়ল।
তাই হাসলাম। শুনবি? মানেটা কি? আমি এত সিরিয়াস একটা কথা বলছি, তুই সেসব না শুনে অন্য কিছু ভাবছিস? না মানে ওই আর কি। শ্রেয়া দুম করে উঠে দাঁড়ালো, তারপর বলল, তুই মর শালা, তোর উপকার করাই ভুল। আমি চললাম, পরে আমাকে পরীক্ষার আগে বলবি না যে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিতে। এই দেখো, এই যাস না, শোন না, তোর সঙ্গে শেষমেশ শ্রেয়া রেগে প্র্যাকটিক্যাল ঘরে ঢুকে যায়, আর আমি ওর পিছু পিছু। আজকাল সেই সব দিনের কথা মনে পড়লে কতই না ভালো লাগে। আমার গল্প প্রায় শেষের দিকে এসে গেছে, আমার জার্নির মতোই। ফ্লাইট আর ঘন্টা খানেকের মধ্যে ল্যান্ড করবে মনে হয়। দিনগুলো হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল। যুবক আমি ভীষণ সাহসী আর জেদি ছিলাম। না হলে এই মোটা শরীর নিয়ে কেউ ডিফেন্সের জন্য খাটে? ইস, এখন ভাবলেও লজ্জা লাগে। কোথায় গেল শ্রেয়াদের সঙ্গে কাটানো দিনগুলো? কোথায় গেল লালু, মৈনাক, ফাল্গুনী, সম্রাট, জয়রা? সেই যে জয়ের দেওয়া ব্যাটটা, সেটা নিয়ে বিরাট কোহলি হওয়া হলো কই? সেটার স্থান তো এখন আমার বাড়ির কোনো একটা গুদাম ঘরে বোধ হয়। এক রাস স্বপ্ন সেই ব্যাটে মৃত হয়ে পড়ে রয়েছে। আমি স্বার্থপরের মতো এই জায়গা থেকে সেই জায়গা করে বেরিয়েছি, কিন্তু সেই দিনগুলো, সেই মানুষগুলো আর সেই স্মৃতিগুলোকে ফেলে এসেছি কাঁসাই আর রূপনারায়ণের জলে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবার সঙ্গে যোগাযোগ তো আছে ঠিকই, কিন্তু একটা সময় যারা আমার সারা দিনের সঙ্গী ছিল, যারা আমার আগামীর খোঁজ রাখত, যারা সঙ্গ দিত খারাপ বা ভালো বর্তমানের সঙ্গে, সেই তাদেরকে দাম দেওয়া শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় রাখা ফেক কানেকশন দিয়ে কি সম্ভব? আমার গল্পের শেষের দিকে এসে আপনাদের অনেকটা বোরিং লাগতেই পারে। আসলে আমার জীবনটা পুঞ্চা থেকে চলে আসার পর সত্যিই বোরিং হয়ে গিয়েছিল। আগে আমার জীবনে লালু, মৈনাকরা ছিল, পুঞ্চা ছিল, কাঁসাই ছিল, আর ছিল প্রতিদিন নতুন নতুন অ্যাডভেঞ্চারের মজা। পাঁশকুড়াতে যাওয়ার পর আমার জীবনে জঘন্য হোস্টেল, না খেয়ে দৌড়ানো আর শিলুকে না পাওয়ার জন্য কষ্ট পাওয়া, এর বাইরে আর সেরকম কিছুই তো ছিল না। তাহলেই বলুন, বোরিং হবে না? ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার অবধি একই রুটিনে চলেছিল আমার জীবন। একটা চাকরি জোগাড় করার ইচ্ছে শিলু আর আমাদের দুজনের কান্না ছাড়া সেই অধ্যায়ে আর কিছুই ছিল না। বুঝতে পারছি পকেটে ফোনটা বাজছে, কিন্তু ধরতে পারছি না। এত ভোরে ফোন বাজছে মানে সেটা শিলু ছাড়া আর কারোরই হতে পারে না। সাধারণত সারাদিন সময় হয় না বলে যেদিন ভোরবেলা ও পুরুলিয়া পড়তে যায় সেদিন বাসে বসে ও আমায় ফোন করে, আজও করেছে। কিন্তু এই মুহূর্তে আমি চক্রধরপুর এক্সপ্রেসের একটা কামরায় বাথরুমের সামনে কোনো মতে বসে আছি। প্রচণ্ড ভিড়, এবং বলাই বাহুল্য যে বাথরুম থেকে আসা গন্ধে আমার অবস্থা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। তবুও আমাকে যেতে হবে। কাল সারা বিকেল অবধি ভেবে ভেবে আমি শেষমেশ রাত্রিরে পাঁশকুড়া থেকে ট্রেনটা ধরেছি। প্রথমে দাঁড়ানোর জায়গা ছিল না, এখন তো তাও বাথরুমের সামনে হলেও বসতে পেরেছি। সকাল হচ্ছে, হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:45। এখন আর ফোন ধরা যাবে না। ধরলেই ট্রেনের আওয়াজে শিলু বুঝতে পারবে যে আমি পুরুলিয়া আসছি। সারপ্রাইজ দেওয়াটা তাহলে আর হবে না। ভগবানের কাছে তখন আমি প্রাণপণে বলে চলেছি যেন তাড়াতাড়ি পৌঁছে যাই। এতটাই কষ্ট হচ্ছে যে আর পারছি না। কাল ভদ্রে আমি নিজের ব্যাপারে ভাবতে বসার অবকাশ পেলে অবাক হয়ে ভাবি যে আমি একটা সময় পায়ে হেঁটে সাইকেলে চড়ে স্কুল যেতাম, যে আমি একটা সময় রাত 12টায় ট্রেন ধরে সারা রাত বাথরুমের সামনে জাস্ট দাঁড়িয়ে বা কিছুটা বসে পুরুলিয়া গেছি, বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপে চলে গিয়েছি জেনারেল বা স্লিপার ক্লাসে চেপে,
সেই আমি কিনা এখন প্লেনে কয়েক ঘন্টার মধ্যে এখানে সেখানে চলে যায়। সত্যি জীবন বোধহয় একেই বলে। একটা সময় অনেক উপর দিয়ে প্লেন গেলে আমি অবাক হয়ে দেখতাম শুধু, আর আজ সেই প্লেনে চেপে এদিক ওদিক করে বেড়াই। সত্যি এসব ভাবলে রোমাঞ্চ লাগেই বই কি। পুরুলিয়ায় যখন নামলাম ঘড়িতে তখন সকাল 6:15। নামতেই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করলো আমার। আগের বার মনে কত ভয় ছিল, এবার সেই ভয়টা আমার নেই, বরং আছে উত্তেজনা। কিন্তু এটা মনে আছে আগের বার শিলুর জন্মদিনের আগেও আমার সারা রাত ঘুম হয়নি, এবারও হলো না। হাসি পেল আমার। একটু ফাঁকা জায়গায় এসে আমি রিং ব্যাক করলাম। ঘুম জড়ানো গলায় আমি বললাম, হ্যালো, ফোন করেছিলিস? হ্যাঁ, বাথরুমে গিয়েছিলাম আর কি। তুই কোথায়? আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। আমি আর একটু ঘুমাই, ঘুম পাচ্ছে, সারা রাত ঘুম হয়নি। বাবা, বহু কষ্টে কলটা কাটলাম। ভাগ্যিস কোনো ট্রেনের আওয়াজ আসেনি। আমি মনে মনে ভাবলাম ও তো রোজ একই বাসে করে আসে, আর এখন যেখানে আছে বলল সেখান থেকে পুরুলিয়া ঢুকতে বেশ অনেকটাই সময় লাগবে। এর মধ্যে আমি যদি একটু এগিয়ে গিয়ে ওই বাসেই উঠে ওকে চমকে দিই, তাহলে সারপ্রাইজটা আরো ভালো হবে, তাই না? যেমন ভাবা তেমন কাজ। আমি তাড়াতাড়ি স্টেশন থেকে বেরিয়ে একটা অটোতে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই আমি পুরুলিয়ার কিছুটা আগের স্টপেজ সুরুলিয়াতে নামলাম। শিলু যে বাসে করে আসবে সেটা এই জায়গার ওপর দিয়েই পুরুলিয়া যাবে। মিনিট 10 মধ্যে বাসটা এলো। আমি বাসের পেছনের গেট দিয়ে উঠলাম। বুকটা কেমন যেন করছে, হার্টবিট বেড়ে গেছে। উফ, মজাও লাগছে আমার। জীবনে প্রথমবার নিজের ভালোবাসার মানুষকে এইভাবে সারপ্রাইজ দিচ্ছি আমি। ব্যাপারটা স্মরণীয় করে রাখতেই হবে, তাই না? উঠেই আমি এদিক ওদিক তাকিয়ে শেষমেশ শিলুকে দেখলাম। ও জানালার ধারে বসেছে, বাইরের দিকে তাকিয়ে। আমি ওর পাশে গিয়ে গলাটাকে একটু কায়দা করে গম্ভীর অথচ বিকৃত করে বললাম, টিকিটটা একটু দেখি। শিলু আমাকে সেভাবে লক্ষ্য না করে হাতে রাখা টিকিটটা আমার দিকে বাড়িয়ে মুখের দিকে তাকাতেই ভ্যাবাচাকা খেয়ে গেল। আর আমি এক গাল হাসি নিয়ে আবার বলে উঠলাম, দিদি টিকিটটা একটু দেখি। দেখাবো না যান, ভাগুন। আমি মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলাম। ও সঙ্গে সঙ্গে আমার হাত টেনে ধরে প্রায় হ্যাঁচকা টানে ওর পাশের ফাঁকা সিটে আমাকে বসিয়ে দিল। তারপর আমি ব্যাগটা খুলে রেখে দিয়ে ওর দিকে ঘেঁষে বসলাম। শিলু আমার হাতের ভেতর দিয়ে ওর হাত রেখে আমার কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ল। তারপর বলল, কেন এলি? শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আজ এতদিন পরেও সেই দিনটার কথা মনে পড়লে অদ্ভুত একটা প্রশান্তি হয়, জানেন তো। প্রিয় মানুষটার এত কাছাকাছি বসলে, তার কাঁধে মাথা রাখলে, বা তার হাতে মুখ রাখলে, বা তার কোলে মাথা রাখলে আপনি যে সুখটা পাবেন সেটা বোধ করি চাইলেও কোটি টাকা দিয়ে কেনা যায় না। আমি একরাশ উষ্ণতা নিয়ে ওর মাথায় আমার ঠোঁট সেদিন ছুঁয়ে দিয়েছিলাম। বুঝেছিলাম কয়েক সেকেন্ডের জন্য ওর শরীর কেঁপে উঠেছিল, আর তারপর আমার বাহুর জামার অংশটা আবার নোনা জলে ভিজেছিল। অনেকক্ষণ পর সেই জল শুকিয়ে গেলে সে বলেছিল, আজ পর্যন্ত আমার জন্মদিনে আমার জন্য কেউ এভাবে এত দূর থেকে আসেনি। থ্যাংক ইউ। আজ পর্যন্ত কেউ আমার কাঁধে মাথা রেখে এভাবে কাঁদেনি, জানিস তো। তোকেও থ্যাংক ইউ। নারী সুলভ লজ্জায় তার শরীর কুঁকড়ে গিয়েছিল। তারপর আমি বলেছিলাম, শোন, আমি অপেক্ষা করব বাইরে। টিউশন শেষ হলে তোর বন্ধুদের নিয়ে আমি যেখানে বলবো সেখানে চলে আসিস, কেমন? শিলু আমার কাঁধে মাথা রেখেছিল, শুধু কোনো উত্তর দেয়নি। বোধহয় সে চেয়েছিল এই মুহূর্তটা যেন কোনোভাবেই শেষ না হয়। এর আগে কেউ কখনো ওর জন্মদিন সেলিব্রেট করেনি। এতটা স্পেশাল ফিল যে ও কখনো করেনি সেটা বুঝতে পারছিলাম। তাই হয়তো মুহূর্তটা শেষ হোক সেটা ও চাইছিল না।
কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের অমোঘ নিয়মমাফিক মুহূর্তটা শেষ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই পুরুলিয়া চলে এলাম। শিলু টিউশন পড়তে চলে গেলে আমি একটু চা খেয়ে ওর জন্মদিনের জন্য কেক এবং বাকি জিনিসপত্র কিনে রাখলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শিল্পা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়া হাততালি হাততালি হাততালি। শিল্পা হাসতে হাসতে কেকের একদিক কেটে প্রথমে আমাকে খাইয়ে দিল, তারপর অর্পিতাকে খাইয়ে দিয়ে বাকিদেরও খাইয়ে দিল। আমিও কিছুটা কেক নিয়ে ওকে খাইয়ে দিলাম। শিলুর মুখে এখন সমুদ্র সমান হাসি। বহুদিন বাদে ওর মুখে এত সুন্দর হাসি আমি দেখছি। নইলে এতদিন তো দেখা হলে শুধু কেঁদেই যেত। ছোট ছোট জিনিসে মানুষ কতটা যে আনন্দ পায় সেটা আমি সেদিন প্রথম বুঝেছিলাম। আজ এতদিন পরে ওর জন্মদিন এলে হয়তো অনেক দামি দামি গিফট পাই ঠিকই, কিন্তু সেদিনের সেই সারপ্রাইজের দাম ওর কাছে এমন কিছু কম ছিল না। আজও মাঝে মধ্যেই ও সেদিনের কথা বলে। ওর চোখে সেদিন আমি এক আকাশগঙ্গা আশা, ভরসা আর ভালোবাসা দেখেছিলাম। সেদিন প্রথম বুঝেছিলাম চাইলে পকেটে 10 টাকা নিয়েও সেলিব্রেশনটা করা যায়, এবং সেই সেলিব্রেশনেও ভালোবাসার কোনো কমতি থাকে না। শিলুর চোখের ছলছল করা আনন্দ সেদিন আমায় বুঝিয়ে দিয়েছিল যে আমার জন্য ও কতটা আনন্দ পেয়েছিল। কেক কাটা পর্ব শেষ হলে সবাই ভাবলাম অল্প কিছু একটা খাবো। কি খেয়েছিলাম সেটা এখন মনে নেই, কিন্তু যেটাই খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। সেদিন অনেকদিন পরে অর্পিতাদের সঙ্গে দেখা হয়েছিল। অর্পিতা খুব সম্ভবত একই টিউশনে পড়তো। শিলু বাকি বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলছিল। অর্পিতা সেই সময় আমার কাছে এসে গল্প করছিল। তুই শালা শেষমেশ শিল্পাকে পটিয়েই ছাড়লি বল। দূর শালা, কি যে বলিস না তুই। যাই হোক, কেমন আছিস বল? আছি ওই আর কি, ভালোই। তা তোর খবর বল। আমিও ওই আছি আর কি। এত পাতলা হয়ে গেছিস কেন? হোস্টেলে থাকি, বুঝতেই পারছিস। তবে এবার ফিরে হোস্টেলটা ছেড়ে দেবো, দিয়ে একটা মেস নেব ভাবছি। সেই ভালো। শিলুর সমস্ত বন্ধুরা চলে গেল। আমি সবাইকে বিদায় জানালাম। তারপর অর্পিতা, আমি আর শিলু 3 জন মিলে হাঁটতে শুরু করলাম বাস ধরবো বলে। হাঁটতে হাঁটতে আমি অর্পিতাকে বললাম, তোর সেই ঘটনাটা মনে আছে? কোনটা বলতো? আরে সেই স্কুলে বল মারাটা। তারপর তোরা দল বেঁধে এলি আমাদের সঙ্গে ঝগড়া করতে। ও বাবা, মনে থাকবে না আবার? বাপরে বাপ, সে কি ঝগড়া বাবা! লালু তো পারলে আমাকে মেরেই দেয়। ও সত্যি কি তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল বল। হ্যাঁ রে, মনে হয় এই তো সেদিন আমরা দলবল নিয়ে তোর সাথে ঝামেলা করার জন্য গেলাম। এখন ভাবলে হাসি পায়, তবে ঝগড়াটা করে ভালোই করেছিলিস বুঝলি, না হলে আমি জীবনে কিছু একটা মিস করে যেতাম। কি? ও কিছু না, ছাড়। তুই বাড়ি যাবি তো? না রে, তোরা যা, আমার কিছু কেনাকাটি আছে, সেগুলো করে যাব। দেরি হবে রে একটু। আচ্ছা, ভালো থাকিস তবে, আবার দেখা হবে। তুইও ভালো থাকিস। হ্যাঁ। অর্পিতা চলে গেল। আমি আর শিলু একটা ফাঁকা বাসে উঠে পড়লাম। পাশাপাশি 2টো সিট নিলাম। কিছুক্ষণ পরে বাসটা ছাড়লো। শিলু হঠাৎ আমাকে বলল, ওই থ্যাংক ইউ। বুঝলাম, ম্যাডামের তাহলে ভালো লেগেছে। ভীষণ। প্রথমবারের জন্য কেউ আমার জন্মদিন পালন করলো। আজ পর্যন্ত আমাকে এতটা স্পেশাল ফিল করায়নি কেউ। শিলু আমার কাঁধে মাথা রাখলো, তারপর বলল, কত কষ্ট করে আমার জন্য এত দূর থেকে এসেছিস। আমি খুশি না হয়ে যাই কোথায় বল? আমি সত্যি এতটা আশা করিনি রে। বাসটা গতি নিয়েছে। শিলুর চুলগুলো আবার আমার মুখে এসে পড়ছে। আমি ইচ্ছে করেই সেগুলোকে নিজে থেকে সরাচ্ছি না।
ভীষণ ভালো লাগছে আমার। ওর চুলের গন্ধ নিতে নিতে বাকি রাস্তাটা গেলাম, আর ও অন্য দিনের মতোই আমার কাঁধে মাথা রেখে। শুধু পার্থক্য একটাই, সেদিন ওর চোখে আর কান্না ছিল না, শুধু ছিল দিগন্ত বিস্তৃত আশা, স্বপ্ন দেখার আশা। সারা রাস্তায় আর সেরকম কথা বলেনি শিলু। আমি বুঝেছিলাম ওর প্রেমের ভাষা হলো শুধু অনুভূতি। শুধু মাঝ রাস্তায় কাঁধ থেকে মাথা সরিয়ে একবার বলেছিল, ওই একটা কথা বলবো? বল। আমায় ছেড়ে যাবি না তো? আমি ওর চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিইনি, শুধু ওর মাথাটাকে আমার হাত দিয়ে কাঁধের ওপর এলিয়ে দিয়ে ওর চুলের ওপর আমার ঠোঁট আলতো করে ঠেকিয়ে খুব আস্তে আস্তে ওর কানে কানে বলেছিলাম, 7 জন্মেও না। তারপর ও কুঁকড়ে গিয়ে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। অনেক নিশ্চিন্তের ঘুম। ঘুমন্ত শিলুকে আমি কানে কানে বলেছিলাম, ভালোবাসি শিলু, তোকে আমি ভালোবাসি রে। চরণ পাহাড়ি কালী মন্দিরে বসে আছি আমরা দুজন। কলেজ যাওয়ার আগে শেষ যেদিন শিলুর সঙ্গে আমার দেখা হয়েছিল, সেদিনও এখানেই দেখা হয়েছিল। এই জায়গাটা ভীষণ ভালো লাগে আমার। পুজো শেষ হয়েছে বেশ অনেক কদিন হলো। শীত পড়ে গেছে হালকা হালকা। কাশফুলের দল বয়স্ক হতে শুরু করেছে। শীত শেষ হলে এই জায়গাটা থেকে অসীম অবধি পলাশ ফুলের লাল রঙের মেলা বসে। এখন আপাতত সবুজ পাতা আর খয়েরি ডালের শাড়ি। আগেই বলেছিলাম চরণ পাহাড়ি কালী মন্দির একটা টিলার ওপরে। বিকেলবেলা এখানে বসলে একটা ফুরফুরে হাওয়া দেয়, এখনো দিচ্ছে। সেই হাওয়ায় উড়ে যাচ্ছে শিলুর চুল। চোখে মুখে নাকে সেগুলো উড়ে উড়ে পড়ে ষড়যন্ত্র করছে। শিলু চুল বাঁধতে যাচ্ছিল, আমি মানা করলাম। মানে চুলটা কি বাঁধতেই হবে? কেন বাঁধবো না বুঝি? না। পাগল একটা, একদম বাচ্চা ছেলে। ঠিক আছে, বাঁধবো না। শিলু হেসে আমার মাথায় টোকা মেরে বলল। আমিও হাসলাম। শিলুর মুখে এই হাসিটুকু দেখার জন্য আমি পুরো পৃথিবী এদিক ওদিক করে দিতে পারি। আহা, প্রিয় মানুষের ঠোঁটের কোণায় হাসি ফুটলে কি যে ভালো লাগে। আজ বহুদিন পর শিলু আমার কাঁধে মাথা রেখে কাঁদল না, বরং একটা নিশ্চিন্ত হাসি ফুটে উঠেছে ওর ঠোঁটে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। সেটা ওর চুলের ওপরে গিয়ে পড়ল। ও চুল বাঁধেনি আর। আমি ওর উড়ন্ত চুলগুলোকে কানের পাশে সরিয়ে দিলাম। মিনিটখানে কেউ কথা বলিনি, শুধু অনুভব করছিলাম দূর দিগন্তে চোখ রয়েছে দুজনেরই। ভীষণভাবে মনে হচ্ছিল এই মুহূর্তটা কোনোভাবেই যেন শেষ না হয়। আজ সকালে পুরুলিয়া থেকে ফিরে আমি যখন হঠাৎ করে বাড়ি ঢুকলাম, সবাই তো আমায় দেখে অবাক। আমি কাউকে জানাইনি, এমনকি আমার বন্ধুরাও কেউ জানতো না। বাড়ি আসার আসল কারণ মা ছাড়া আর কাউকে বলিনি। মা চুপ করে জিজ্ঞেস করলো রান্নাঘরে, কে রে হঠাৎ এলি যে, কি ব্যাপার? আরে শিলুর জন্মদিন আজ, তাই তো ভোরবেলা এসে ওকে সারপ্রাইজ দিয়েছি। ও তাহলে দাঁড়া, আমি রান্না শেষ করে পায়েস বানিয়ে দিই, বিকেলে ওকে দিস বরং। আমি মাকে একটা চুমু খেয়ে বললাম, বেশ, তুমি তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়েছে আমার। যা স্নানটা করে নে। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েই আমি শটান চলে এসেছি এখানে, সাথে মায়ের হাতের পায়েস। এই জায়গাটা আমাদের জীবনের অন্যতম সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হয়ে থেকে যাবে। টিলার ওপরে হওয়ার জন্য এখান থেকে দূর দিগন্তে চোখ রাখতে বড্ড ভালো লাগে। বসন্তে প্রকৃতি যেন লাল বেনারসি পরে এখানে বিয়ের মণ্ডপে নেশাতুর নাচে নেচে ওঠে। ঠিক সেই সময়ে দূর আদিবাসী গ্রামে কোনো এক কালো মেয়ে গায়ে লাল সস্তার শাড়ি, কপালে লাল টিপ আর সঙ্গে ফুলের গহনা পরে প্রকৃতির মতোই পলাশ ফুলের মালা বদল করে। পলাশ গাছকে সাক্ষী রেখে 7 জন্ম একসঙ্গে কাটানোর প্রতিজ্ঞা নেয়। সেই কালো মেয়ের লাল শাড়ি আর সাদা দাঁতের বাহার বোধ করি পৃথিবীর সবচেয়ে সুন্দরীকেও হার মানিয়ে দেয়।
সেদিন সে তার মরদের কাছে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে। এখানে এলে শিলুকে দেখে আমার সেই মেয়েটির কথা কল্পনায় ভাসে। শিলু ঠিক আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। তার হাসিতে আমার ভুবন মাতে, ঠিক যেমন এখানে প্রকৃতির হাসিতে মজে ওঠে পৃথিবী। বেশ কিছুক্ষণ পরে আমি আমার পাশে রাখা প্যাকেট থেকে টিফিন বক্স খুলে পায়েস বের করে শিলুর দিকে এগিয়ে দিই। শিলুর চোখ দুটো আনন্দে জ্বলজ্বল করে। কি এটা? পায়েস। কে দিল? মা দিল, নে খা। সত্যি? কেন বিশ্বাস হচ্ছে না? ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সেই প্রথম আমি ওর কান্না মুছিয়ে দিই। তারপর এক চামচ পায়েস ওকে খাইয়ে দিতে ও বলে, না, আগে তুই খা। আরে তোর জন্মদিন না, তুই আগে খা। তুই ওখানে কেমন আছিস? ভালোই তো, এই তো হোস্টেল ছেড়ে মেসে যাব 3 দিন পর। তোকে দেখে মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস। তুই আদৌ খাওয়া দাওয়া করিস নাকি ছেড়ে দিয়েছিস? সত্যি করে বল তো। কই এরকম কিছু না তো, আমি ঠিক আছি। দেখ, তুই কিছু একটা লুকোচ্ছিস জানি। শুধু এটুকুই বলবো যে আমার তুই ছাড়া আর সেরকম কেউ নেই। প্লিজ নিজের ক্ষতি করিস না, তাহলে আমারও ক্ষতি হবে। তারপর আমি কোনো কথা বলিনি। অনেকক্ষণ পর শিলু সামনের দিগন্ত বিস্তৃত গাছের সারির দিকে তাকিয়ে বলেছিল, আমাকে নিয়ে চিন্তা করিস না রাহুল, আমি ঠিক আছি। তুই মন দিয়ে পড়াশোনা কর, আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো। আমি সেদিন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। জড়িয়ে ধরেছিলাম শিলুকে। অজান্তে সেদিন আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল ওর গায়ে। চোখটা লেগে এসেছিল। ফ্লাইটে ক্যাপ্টেন ঘোষণা করলো যে আমরা ল্যান্ড করতে চলেছি। আমার বুকের ভেতরটা মারাত্মকভাবে ধুকপুক করে উঠল উত্তেজনায়। ক্যাপ্টেনের মুখে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই কথাটা শুনে যে কি পরিমাণ আনন্দে বুকটা কেঁপে উঠল তা একমাত্র আমি জানি, আর জানে যারা আমার মতো প্রবাসী বাঙালি তারা। আমি ঘুম চোখে একবার হাই তুলে সিট বেল্টটা পরে নিলাম। নামবো, খুব তাড়াতাড়ি নামবো। আমার প্রাণের শহর কলকাতায় নামবো। আহা, কলকাতা ভাবলেই কত স্মৃতি মাথায় আসে। অ্যামিটি ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী, বাগবাজার ঘাট, প্রিন্সেপ ঘাট, ময়দান, লেবুচা, ঘটিকরম, নন্দন চত্বরের কোলাহল, এইসব জীবন থেকে বিদায় নিয়েছে বেশ কয়েক বছর হলো। অথচ এখনও মনটা কেমন যেন করে ওঠে পুরনো কথাগুলো ভাবলে। কলকাতায় কি খুব বেশি স্মৃতি আছে আমার? না, নেই। আমি কখনো কলকাতায় বেশি দিনের জন্য থাকিনি, অথচ যে কদিন এসেছি কলকাতা আমায় আপন করে নিয়েছে। এখনও বিদেশি বন্ধুদের কাছে গর্ব করে বলি, কলকাতার সবচেয়ে ভালো ব্যাপার হলো এই যে কলকাতা সবাইকে আপন করে নেয়, কাউকে ফিরিয়ে দেয় না। সে গরিব হোক বা বড়লোক, মধ্যবিত্ত হোক বা ঘর ছাড়া, বাঙালি হোক বা বিহারি, হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো জাতি। কলকাতার মতো উদার কজনই বা হতে পারে? ল্যান্ড করতে চলেছি। আহা, কতদিন পর আমার প্রিয় জায়গায় ফিরছি। অথচ এই শহরটাকে একটা সময় বড্ড ভয় লেগেছিল। মনে হয়েছিল বড় বড় বিল্ডিংয়ের ভিড়ে আমি যদি হারিয়েই যাই। স্মৃতিদের বিদ্রোহ তাহলে কাজ দিল বটে। একটা পুরো ফ্লাইট জার্নি কেটে গেল শুধু পুরনো কথা ভেবে ভেবে। একদিক থেকে ভালোই হলো, এই সুযোগে একটা টাইম ট্রাভেল তো হয়ে গেল। এমনিতে আগেই বলেছি, অনুজীবদের জীবনের খোঁজ রাখতে রাখতে নিজের জীবনের কথা কবে যেন ভুলেই গিয়েছি। আজ বহুদিন পরে নিজেকে আবার খুঁজলাম এই সুযোগে। জানলা দিয়ে তাকালাম। আস্তে আস্তে আমি মেঘের ভেতর ঢুকছি, আর একটু বাদেই শহরটা চোখে পড়বে। সাথে আমিও ঢুকবো আবারও একটা রূপকথার জগতে। কিছুক্ষণ বাদে আবার চোখে পড়ল শহরটাকে। আমি আবার ডুব দিলাম
অতীতে। শিলুর জন্মদিনের পর আবার পাঁশকুড়ায় ফিরে হস্টেল ছেড়ে একটা মেসে শিফট করলাম। মেসের জীবন অনেকটা ভালো লাগলো। ওরকম কোনো র্যাগিং নেই, দাদারা সবাই ভীষণ মিশুকে, মজাদার। কিছুদিনের মধ্যেই সবাই আপন হয়ে উঠল। মেসে সেরকম কোনো নিয়ম থাকে না, তাই যখন তখন যা খুশি করার পূর্ণ স্বাধীনতা পেলাম। খাবার দাবার ভালো হতো, কেননা আমরাই বাজার করতাম, আর যা ইচ্ছে করতো তাই রান্না করে দিত আমাদের রান্নার মাসি। সে একটা জীবন শুরু হলো বটে। প্রতিদিন সন্ধেই একটু করে বেরোনো, মাঝে মধ্যে মাঝরাত্রিরে সবাই মিলে হল্লা করা, বা ভোর রাত্রিরে পাঁশকুড়া বাজারে সবাই মিলে চা খেতে যাওয়া। কি না করেছি আমরা। মেস জীবন নিয়ে বলতে গেলে আরও একটা বড় গল্প আমাকে লিখতে হবে। এমনিতেই আমাদের গল্পের শ্রোতারা ক্ষেপে আছেন কেন শেষ পর্ব আসছে না। তার ওপর মেস জীবন নিয়ে বলতে গেলে বছরে আর গল্প আসবে না। তখন আবার লোকজন ঠিকানা খুঁজে আমার আর বিপ্রদীপের বাড়ি গিয়ে পচা ডিম ছুঁড়ে বসবে নির্ঘাত, বা জুতোর মালা পরিয়ে দিতেও পারে আমাদেরকে। যাই হোক, মজা করছি। মত্তা কথাটা হলো এই যে জীবনটা আগের থেকে অনেকটাই ভালো হলো আমার মেসে এসে। পড়াশুনো একটু একটু শুরু করলাম। একটাও চাকরি পাইনি, সব জায়গায় নিজের ওজনের কারণে বাদ গিয়েছি। তার ওপর পরপর 2 সেমিস্টারের রেজাল্ট ভীষণ খারাপ করলাম। নিজের প্রতি ভীষণ রাগ হলো। যে বায়োলজির প্রতি ভালোবাসা আমাকে বাড়ি থেকে এতটা দূরে টেনে আনলো, সেই বায়োলজিকে আমি এতটা দূরে ঠেলে ফেললাম। এই কষ্ট আমাকে কুঁড়ে কুঁড়ে খেতে শুরু করলো। 3rd সেমিস্টারে তো উঠলাম, কিন্তু মনটা ভালো ছিল না একদম। ওদিকে মাঠে দৌড়তে যাওয়ার জন্য কোনো রকম মোটিভেশন আর পেতাম না। ওজন কিছুতেই কমলো না। একটানা রিজেকশন পেলে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। তবুও সকাল বিকেল দৌড়তে যেতাম, কিন্তু কাজের কাজ আর কিছুই হলো না। জীবনটা হঠাৎই কেমন যেন ম্যাড়ম্যাড়ে হয়ে গেল। কোনো লক্ষ্য নেই, কোনো উপায় নেই, যেন কোনো কিছুই করার নেই। 3rd সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে বেশ কয়েকদিন। এই কদিনে মাঝে মধ্যে আমি বাড়ি গিয়েছি, কিন্তু শিলুর সঙ্গে ওই ভোরবেলা পুরুলিয়ার বাসে ছাড়া আর কোথাও সেরকম দেখা হয়নি। ওর কান্নাটা এখন কিছুটা কমেছে, তবুও মাঝে মধ্যে বাড়িতে বিয়ের চাপ দিলে আমার কাঁধে মাথা রেখে কাঁদত। অথচ আমাকে কোনো দিন জোর করেনি, কোনো দিন বলেনি যে এক্ষুনি আমাকে ওকে বিয়ে করতে হবে। কি অসাধারণ সুন্দর মেয়েটা, তাই না? 3rd সেমিস্টারের শুরু থেকে পড়াশোনায় একটু হলেও মন বসলো। পরপর 2 সেমিস্টারের রেজাল্ট খারাপ হওয়ায় একদিন সোমনাথ স্যার ডেকে আমাকে বোঝালেন অনেকক্ষণ। এমনিতেও চাকরি কোথাও পাচ্ছিলাম না, তাই প্র্যাকটিক্যালে কিছুটা হলেও মন দিলাম। একদিন দুপুরে প্র্যাকটিক্যাল করছিলাম, হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। আমি ফোনটা পকেট থেকে বের করে দেখলাম শিলুর কল। ব্যাপার কি, এই সময় তো ও সাধারণত কল করে না। আমি বেরিয়ে কলটা ধরলাম। হ্যালো, বল। বেশ কিছুক্ষণ কোনো উত্তর এলো না। আমি আবারও বললাম, বল রে। কিছু নম্বরের জন্য আমি বছর নার্সিংয়ে চান্স পাইনি রে রাহুল। 0.6%-এর জন্য আমার নম্বর বাদ গেছে। মানুষ ভীষণ দুঃখ পেলে তার কান্না হঠাৎ মুছে যায়। সে কান্নাহীন, ভাষাহীন হয়ে যায়, নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলে। আমার ঠিক সেরকম কিছু একটা হলো। শিলুও কিছু বলেনি আর। এটাকেই কি শোকে পাথর হয়ে যাওয়া বলে? আমার চোখের সামনে শিলুকে পুরুলিয়া ছাড়তে যাওয়ার সময় বাসে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়তে আমি আরও পাথর হয়ে গেলাম। যখন শিলু কাঁদত, তখন আমি ওকে বলতাম, দেখিস সব একদিন ঠিক হয়ে যাবে। তুই নার্সিং পেয়ে একবার বাইরে চলে গেলে আর তোকে বিয়ের জন্য চাপ দেবে না। তবে কি আজ সব মিথ্যে হয়ে গেল? সব আশা কি শেষমেশ মিথ্যে সান্ত্বনায় গিয়ে হারিয়ে গেল? আমার কাছে এসবের কোনো উত্তর নেই। প্রায় মিনিট খানেক আমি নিরুত্তর থাকলাম। তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বললাম, চিন্তা করিস না, ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। নিজের কানে কেমন যেন ঠেকলো কথাটা। আবারও কি আমি ওকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি? জানি না। ফোনটা রেখে দিয়ে আমি করিডোরের একপাশে রাখা একটা বেঞ্চে বসে পড়লাম। আমার মাথা কাজ করছে না। গত 1 বছর ধরে আমি স্বপ্ন দেখে এসেছি যে ও নার্সিং পড়তে বাইরে চলে গেলে হয়তো আর কোনো সমস্যা হবে না।
এতদিন অনেক কষ্টে ও বাড়ির লোককে আটকে রেখেছে শুধু এই আশাতে যে এবছর নার্সিংয়ে চান্স পেয়ে গেলে ও বাইরে চলে যাবে। তখন চাইলেও মামা মামি ওর বিয়ে দিতে পারবে না। এতদিন ধরে আমি এত কষ্ট করছি চাকরির জন্য, অথচ সেটাও সফল হচ্ছে না। চারিদিক থেকে সমস্ত পথ কেমন যেন বন্ধ হয়ে গেল। আজ আমি শিওর হয়ে গেলাম, সত্যিই শিলু আমার জীবনে নেই। ভাই, এখানে একা একা বসে কি করছিস? কাঁধে একটা হাতের স্পর্শ আর গলাটা শুনে বুঝলাম পেছনে শুভজিৎ এসে দাঁড়িয়েছে। পেছন ঘুরে দেখলাম দেবজিৎ, শুভজিৎ, শ্রেয়া সবাই এসে দাঁড়িয়েছে। এখন ওরা শিলুর ব্যাপারটা কিছুটা হলেও জানে। আমি আবার মুখ ফেরালাম। কাউকে কিচ্ছু বলতে ইচ্ছে করছে না আমার, কিচ্ছু না। ওরা সেটা আন্দাজ করেছে নিশ্চয়ই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে ওরাও আমাকে কিছু বলল না। বোধহয় আমার মুখ দেখে ওরা বুঝেছে যে আমার কিছু একটা হয়েছে। শুধু দেবজিৎ আমাকে তুলে বলল, এই চ ভাই, রঞ্জিতার দোকান থেকে চা খেয়ে আসি। সেদিন ওরা আমাকে প্রায় হাত ধরে নিয়ে গিয়েছিল চায়ের দোকানে। তারপর চা খেয়ে ওরা নিজেরাই আমাকে মেসে দিয়ে গিয়েছিল। আজও মাঝে মধ্যে ভাবি আমার বন্ধু ভাগ্য ভীষণ ভালো, নইলে এত ভালো ভালো মানুষ কি জীবনে সহজে মেলে? রূপনারায়ণের তীরে বসেছিলাম। জায়গাটা আজও আমি খুব মিস করি। মাঝে মধ্যে ক্লাস শেষে বা ছুটির দিনে আমাদের প্রিয় ডেস্টিনেশন ছিল কোলাঘাট। যে ঘাটে সিঁড়িতে বসে আছি সেখান থেকে ব্রিজ 3টে দেখা যাচ্ছে বাঁদিকে। বিকেল হচ্ছে, সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে আকাশের কোলে। গ্রামে থাকতে এই সময়টা কাটত কাঁসাইয়ের তীরে। বরাবরই বিকেল আর নদী আমার প্রিয় কম্বিনেশন। শুধু জায়গা আর মানুষগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যথাগুলো, দুঃখগুলো, না পাওয়াগুলো, সেগুলো একইভাবে রয়ে গেছে। আর আশারা এই স্রোতে বোধহয় ভেসে গিয়েছে। মুকুলদা চা এনেছে সবার জন্য ঘাটের পাশের একটা দোকান থেকে। আমরা 4 জন এসেছি, আমি, মুকুলদা, হিরুদা আর সুমনদা, আমার কলেজ জীবনের সবচেয়ে প্রিয় সিনিয়ররা। চা দিতে দিতে মুকুলদা আমায় বলল, কিরে, সব ঠিকঠাক তো? আর ঠিকঠাক না গো, কিছুই ঠিক নেই। সেদিন তো আর জানাই হলো না কি হয়েছে। আরে ছাড় না, সেদিন ওর যা অবস্থা হয়েছিল ও কিছু বলার জায়গায় ছিল কি? হ্যাঁ, কলেজ থেকে ওর বন্ধুরা দিয়ে গেল, না হলে ওর অবস্থা ছিল না একা আসার। কি হয়েছে বলতো? এরকম মনমরা হয়ে বসে আছিস কেন কদিন? আমি অনেকক্ষণ চুপ থাকলাম। কোলাঘাটে 3 নম্বর রেল ব্রিজ দিয়ে একটা এক্সপ্রেস দুরন্ত গতিতে পার হচ্ছে। এত দূরেও তার আওয়াজ কিছুটা কানে আসছে। এখানে রূপনারায়ণ অনেকটা চওড়া। অপর দিকের রিসর্টের আলোগুলো জ্বলতে শুরু করেছে। একটা লোক মাছ ধরছিল নৌকা নিয়ে, অনেকটা তীরের দিকে এগিয়ে এসেছে। সুমনদা তাকে চেঁচিয়ে বলল, কি গো কাকা, কি মাছ পেলে? লোকটা দূর থেকে দুপাটি দাঁত বের করে বলল, ইলিশ। আরে বাস, দারুণ তো। এই লোকটাকে দেখে জানো তো আমার ভীষণ হিংসে হচ্ছে। ওকে দেখে আবার তোর হিংসে কেন হচ্ছে? এরকম জীবন যদি আমার হতো, উফ, কি যে ভালোই না হতো। দুর্বল ওরকম মনে হয় না গো, দেখো কত অভাব, কত কষ্ট, তবু লোকটার হাসি কতটা সুন্দর। দেখবে পৃথিবীতে একদিন সবচেয়ে দামি জিনিস হবে হাসি। আরে রাহুল, তুই তো দার্শনিক হয়ে গেছিস রে। ওরা সবাই হেসেছিল, আমি কিছু বলিনি। কিন্তু সেদিনের বলা সেই কথাটা আমার আজও ভীষণ খাঁটি বলে মনে হয়। এখনও মাঝে মধ্যে কোরিয়ার ল্যাবে বসে যখন কাজ করি, সেদিনের সেই লোকটির হাসির কথা আমার মনে পড়ে। বিড়ি খাওয়া, লুঙ্গি পরা, পাতলা কালো একটা লোক তার সাদা দুপাটি দাঁত বের করে দূর থেকে হাসছে ইলিশ পাওয়ার আনন্দে। সেদিন হয়তো তার পাতে ইলিশ না পড়লেও শাকের বদলে তার প্রিয় আলু পোস্ত পড়েছিল। আমি সেদিন ওদের বলতে পারিনি আমার সত্যি কি হয়েছিল। কি বলতাম আমি যে শিলু নার্সিংয়ে চান্স পায়নি? আমাদের সব স্বপ্ন কোনো এক অজানা অনিশ্চিত অন্ধকারে মিশে গেছে। আমার 1 বছর চেষ্টা করেও কোনো চাকরি না পাওয়ার ব্যর্থতা, মামির থেকে রোজ বিয়ের চাপে পিষে যাওয়া শিলুর কান্না, 2টো সেমেস্টারের এত খারাপ রেজাল্ট,
কোনটা বলতাম আমি? সব কিছু চাপা দিয়ে আমি হেসে বলেছিলাম, দাদা ওসব ছাড়ো, ভালো লাগছে না ওসব নিয়ে কথা বলতে। ওরা আর জোর করেনি। চাটা শেষ করে আমি ভাঁড়টা দূরে ছুঁড়ে ফেলেছিলাম। কিছুটা গড়িয়ে ওটা রূপনারায়ণের জলে গিয়ে পড়েছিল। তখনও জানতাম না জীবন আমার জন্য ঠিক কি কি লিখে রেখেছে। আধ ঘন্টা পর যখন ওখান থেকে উঠতে যাচ্ছি, ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এসেছিল। আর সেটা দেখার পর আমি আমার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অনিশ্চয়তা সেই ভাঁড়ের মতনই রূপনারায়ণের জলে ফেলে এসেছিলাম। একটা মৃদু হাসি হেসে আমি ওদেরকে বলেছিলাম, তোমরা একটু এগিয়ে যাও, আমি আসছি। তোর আবার কি হলো? কিছু না, স্টেশনে গিয়ে বসো, আমি আসছি। আরে ভাই, এই ট্রেনটা না পেলে সমস্যা হবে। পরের ট্রেন অনেক দেরিতে আসবে, লেট আছে। আরে আমি ঠিক চলে যাব সময় মতো, তোমরা চলো না। হাসতে হাসতে আমি ঘাটের নিচে নেমে গিয়েছিলাম। ওরা অবাক হয়ে এগিয়ে গিয়েছিল। সন্ধে হয়ে গেছে। হলুদ ভ্যাপার আলোয় ঘাটটা অপূর্ব লাগছে। দূরে ব্রিজগুলোর ওপর আলো জ্বলছে। উল্টো দিকের রিসর্টের আলোগুলো জলের ওপরে পড়ে জলকেলি করছে। আমি ঘাটের শেষ সিঁড়ির ওপর বসে পড়লাম। ফোনটা খুলে আরেকবার দেখলাম মেসেজটা। বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। জানি না কিভাবে টাকা পয়সা জোগাড় হবে। ভগবান আছেন, ঠিক কিছু একটা ব্যবস্থা হবে। আমি কলকাতা যাচ্ছি নার্সিং পড়তে, প্রাইভেটে। দেখা যাক কি হয়। আর সমস্যা হবে না রে, এবার আমি স্বাধীন, নিজের মতো সবটা গুছিয়ে নেব। তুই ভালো করে পড়াশোনা কর। আর হ্যাঁ, খাওয়া দাওয়া এবার কিন্তু ঠিক কর। অনেক হয়েছে দৌড়োদৌড়ি। আমি সব বুঝি, চাকরি করতে হবে না, পড়। এখন আর মেসেজ করতে পারবো না, বাবা এসেছে। রান্না করতে হবে, মামি ডাকছে, রাতে ফোন করব। আমার চোখ থেকে এক ফোঁটা জল গিয়ে ফোনের ওপরে পড়ল। আমি সেটা মুছে রূপনারায়ণের দিকে তাকালাম। আমি কাঁদছি, সুখের কান্না। রূপনারায়ণ আমার জীবনের সব দুঃখ শুষে নিল। সেদিন মেস গিয়ে আমি ওর সাথে ফোনে অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম, আর ও চুপচাপ আমার কান্না শুনেছিল। কান্না থামতে বলেছিল, আমাদেরকে অনেক দূর যেতে হবে রাহুল, দুজনকে অনেক পড়াশোনা করতে হবে। তুই আর দুশ্চিন্তা করিস না। ওসব জানি না, কলকাতা গিয়ে আমাকে ভুলে যাবি না বল। যে আমার জন্য নিজের পড়াশোনা ছেড়ে না খেয়েতে চাকরি করার জন্য কষ্ট করে, নিজের ক্যারিয়ারের ঝুঁকি নেয়, তাকে ভুললেও তার ভালোবাসা কি ভোলা যায় বল? ভালোবাসি শিলু, তোকে আমি ভালোবাসি। আমিও। ভীষণ শক পেলে আমরা কেমন যেন ম্রিয়মান হয়ে যাই। সেদিন রূপনারায়ণের তীরে বসে পুরো ব্যাপারটা আমি অনুধাবন করতে পারিনি, কিন্তু এইটুকু বুঝেছিলাম বুকের ভেতর 1 বছর ধরে জমে থাকা একটা বরফের বিশাল চাই আস্তে আস্তে গলতে গলতে আমার চোখ দিয়ে নদীপথ তৈরি করছে। রাতে মেসের ছাদে বসে সেই নদী তার গতিপথে প্রায় বন্যা করিয়েছিল। সারা রাত ধরে কাঁদতে কাঁদতে শেষমেশ সেই 1 বছরের জমে থাকা অভিশপ্ত দুঃখ কষ্ট মুক্তি পেয়েছিল। ও প্রান্তেও ব্যাপারটা একই ছিল। দুজনেই একই চাঁদের আলোয় একই তারাকে সাক্ষী রেখে কেঁদেছিলাম। সেদিন সবচেয়ে ভালো করে অনুভব করেছিলাম ভালোবাসা ঠিক কতটা গভীর হলে এতটা কাঁদা যায়। তারপরে দিনগুলো ভীষণই সহজ সরলভাবে কাটতে শুরু করেছিল আমাদের দুজনেরই। আনন্দে আমার হাসি ধরতো না, বলতে পারেন একদম নর্মাল জীবনে ফিরে গিয়েছিলাম আমি। ঠিক যেমন ক্লাস 10-এর আমি মজা ঠাট্টা হাসি সব করতাম, তেমনই হয়েছিল জীবন। সব কিছু ঠিকঠাক। পড়াশোনা আমি আবার জোর কদমে শুরু করলাম। চাকরি বাকরি থেকে মুখ ফেরালাম। আমার দ্বারা এমনিতেও ডিফেন্সের চাকরি হতো না, কিন্তু ওই সাহস, ওই জেদ আমাকে অনেক কিছু শিখিয়েছিল। এখনও নিজের ওই ভার্সন থেকে অনেক কিছু শিখি আমি। সোমনাথ স্যারের তত্ত্বাবধানে আস্তে আস্তে রিসার্চের কাজের সঙ্গে যুক্ত হলাম। নিজের প্রিয় সাবজেক্ট বায়োলজিকে মন দিয়ে পড়তে শুরু করলাম, অনুভব করতে শুরু করলাম। মাথার ওপর আর চাপ ছিল না যে আমাকে এখনই চাকরি পেতে হবে বা কিছু। শিলু নার্সিং পড়লে ওর জীবনে ও স্বাধীন হবে।
নিজের মতো করে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারবে। সুতরাং আমার আর সমস্যা থাকবে না। প্র্যাকটিক্যাল থিওরি সব সমান তালে শুরু করলাম। সময় নষ্ট করার সময় আর ছিল না। সাবজেক্টটাকে আবার মন দিয়ে ভালোবাসতে শুরু করলাম। সঙ্গে বন্ধুদের সঙ্গে মজা, ঘোরাঘুরি এসব তো চলতেই থাকলো। মানে এসবের মাঝে আমার ভুঁড়ি আবারও আগের মতো হলো। খাওয়া দাওয়া ঠিক মতো শুরু করলাম। এক কথায় অসাধারণ কলেজ জীবন শুরু হলো। তবে বাড়ি যাওয়া সেরকম হতো না। ছুটি পেলে আমি বিভিন্ন রিসার্চের কাজে ছুটতাম। এর মাঝে শিলু কলকাতায় এলো। আমি আর ওর বাবা মিলে ওকে শিফট করালাম। ওর বন্ধু বলতে তো আমি। ও ভর্তি হলো, ওর ক্লাস শুরু হয়ে গেল। 3rd সেমে 8.0 SGPA পেলাম। 5 থেকে একদম 8। পড়াশোনা, ইন্টার্নশিপ আর মাঝে মধ্যে কলকাতায় যাওয়া, শিলুর সাথে দেখা করা, এই না হলে জীবন। কিন্তু এসব সুখ দেখে জীবন অলক্ষ্যে হেসেছিল, কেননা তারপর এলো করোনা। জীবন আমাকে আরও কত কিছু দেখাবে সেটা তখনও ভাবতে পারিনি। ফ্লাইট থেকে নেমে সমস্ত ফর্মালিটি সেরে লাগেজের জন্য অপেক্ষা করতে আমি একটা বেঞ্চে গিয়ে বসলাম। ভীষণ ভালো লাগছে আমার। পুরো ফ্লাইট জার্নিটা আজ এতটুকু বোরিং লাগেনি। শুধু ভেবে গেছি নিজের জীবনের কথা। কোথায় ছিলাম আর আজ আমি কোথায় আছি ভাবলেই মাঝে মধ্যে কেমন যেন অবাক লাগে। মাথায় একটাই প্রশ্ন আসে, আমি কি সেই রাহুল? কাঁসাইয়ের তীরে বসে থাকা বা পুঞ্চার রাস্তায় কোনো এক শীতের সকালে একটা মেয়ের জন্য অপেক্ষা করতে থাকা সেই আনকোড়া ছেলেটাই কি আমি? অবশ্যই অপেক্ষা তো আমি আজও করে আছি সেই মেয়েটারই। একটা আনকোড়া ছেলে একদিন একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন কি তাহলে সত্যি পূরণ হতে যাচ্ছে এত কিছুর পরেও? কি জানি, জীবন বড় জটিল ধাঁধা। যে ধাঁধার উত্তর একমাত্র জীবনটাকে উপভোগ করলে তবেই পাওয়া যায়। আমি আজও সেই উত্তর খুঁজে বেড়াচ্ছি। খুব সম্ভবত শেষ মুহূর্ত অবধি খুঁজে যাব। শিলু নার্সিং পড়তে যাওয়ার পর ভেবেছিলাম হয়তো সবকিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম, জীবন একটা ধাঁধা যার উত্তর আগে থেকে পাওয়া যায় না। তখনও আমি পাইনি, হয়তো আজও না। ফোনের ফ্লাইট মোড অন করতে হাজারখানা নোটিফিকেশন ঢুকলো। আমি বিরক্ত হয়ে সাইলেন্ট করলাম। সব কিছু বাদ দিয়ে শুধু একটা মেসেজ চোখে পড়লো। নেমেছো? মিনিট 2 আগে শিলু করেছে। আমার মুখে হাসি ফুটলো। উত্তর দিলাম, হ্যাঁ এই তো লাগেজের জন্য অপেক্ষা করে আছি রে। বেশ। লাগেজ নিয়ে আমি বেরোলাম। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত মুগ্ধতা এসে জড়িয়ে ধরলো আমায়। আমায় স্বাগতম জানাচ্ছে কলকাতার গরম বাতাস। আর সবচেয়ে বড় ব্যাপার, বহুদিন বাদে আমি এভাবে কোথাও নিজের ভাষা শুনলাম। আহা, কি সুখ বাংলা ভাষাতে। আমার মায়ের ভাষা, আমার জীবনের ভাষা। চোখ বুঝলাম, নিজের শহরের একটা গন্ধ থাকে যেটা একমাত্র সেই শহরের লোকেরাই বুঝতে পারে। বিশেষ করে অনেক দিন পর তারা যখন সেই শহরে ফিরে আসে তখন আরো ভালো করে বুঝতে পারে। এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। মিনিট খানেক পর চোখ খুললাম। ব্যস্ত এয়ারপোর্ট, ক্যাবের ভিড়, কলকাতার গন্ধ, বাড়ি ফেরার আনন্দ সব একসঙ্গে মিলেমিশে আমাকে ঘিরে ধরেছে। ফোনটা খুললাম। শিলু আবার মেসেজ করেছে, শোন না, আমি একটা কাজে আটকে গেছি, তুই একটু চলে আয়, আমি কিছুক্ষণ পরে মিট করছি তোকে। মনটা বিষণ্ণ হয়ে গেল কিছুটা। চারপাশে কত প্রিয়জন তাদের কাছের মানুষকে আনতে এসেছে। কেউ ফুলের তোড়া, কেউ বা উষ্ণ অভিনন্দন দিয়ে তাদের ভরিয়ে দিচ্ছে, আর আমি একা। এই কষ্টটাকে বেশি পাত্তা দিলাম না, কিন্তু বুকের ভেতরটা সত্যি কেমন যেন একটা করছিল। ক্যাব বুক করতে হবে। একটা ইন্ডিয়ান সিম আগেই ছিল আমার কাছে, নেমেই সেটা ভরে নিয়েছিলাম। আর ওটা রিচার্জ করে দিয়েছিল আগেই আমার ভাই, তাই সেরকম অসুবিধা হলো না। আমি উবের খুলে বুক করতে একজন ড্রাইভার সঙ্গে সঙ্গে অর্ডার নিল, কিন্তু পার্কিং থেকে আসতে বেশ অনেকটা সময় লাগে। একটা সিট খুঁজে বসলাম, চোখ বন্ধ করলাম। চোখের সামনে আমার পুরনো দিনের আরও স্মৃতি ফুটে উঠল।
পুঞ্চা, পাঁশকুড়া, কলকাতা, পন্ডিচেরি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, সুইডেন, কোরিয়া। জীবন সরণির এক একটা স্টেশন। কলকাতার রবীন্দ্রভারতী, অ্যামিটি থেকে শুরু করে IISc বা এইমস দিল্লি বা IIIT হায়দ্রাবাদ, সব কিছু এসেছে জীবনে। অথচ আজও ভুলিনি পুঞ্চার সেই ছেলেটিকে যে নিজেকে বিরাট কোহলি ভাবত। ভুলিনি পাঁশকুড়া কলেজ, ভুলিনি কাঁসাই, ভুলিনি রূপনারায়ণ, ভুলিনি মৈনাক, লালু, সম্রাট, জয়, রিজু, অর্পিতা, স্মৃতিকণা, শুভ, শ্রেয়া, দেবজিৎদের। জীবন আরও ধাঁধা দেবে আমাকে জানি, তবু পথের বাঁকে ভুলব না সেই দিনগুলোকে। আর সত্যি কথা বলতে, এইসব কি ভোলা যায়? ড্রাইভার ফোন করছে, আমি দেখতে পেয়েছি গাড়িটাকে, এগিয়ে গেলাম। ড্রাইভার আমাকে হেল্প করলো, ডিকিতে জিনিসপত্র সব তুললাম, তারপর গাড়িতে উঠলাম। এয়ারপোর্টটাকে একবার পেছন ফিরে দেখে নিলাম। একটা মৃদু হাসি হেসে আমি গাড়িতে উঠলাম। ড্রাইভার স্টার্ট দিয়ে অল্প অল্প স্পিড তুলতে যাবে, ঠিক তখনই আমার ঠিক ডান দিকের গেটটা কেউ একটা খুলে মুহূর্তের মধ্যে আমার পাশে এসে বসলো। ঘটনার আকস্মিকতায় আমি অবাক হয়ে শুধু দেখলাম। কিছু বুঝতে পারার আগেই ভীষণ চেনা গলাটাকে একটু একটু পরিবর্তন করে মানুষটা আমায় বলল, টিকিটটা দেখি। অবাক আমার মুখটা জাস্ট হাঁ হয়ে গেল। কোনো কিছু না বলে মানুষটিকে আমি ভীষণভাবে আঁকড়ে জড়িয়ে ধরলাম। দুহাত দিয়ে একদম নিজের কাছে টেনে নিলাম মানুষটিকে। আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। ড্রাইভার ভ্যাবাচাকা খেয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে আন্দাজে গাড়ি আবার চালাতে শুরু করলো। ঠিক তখনই বুঝলাম আমার চোখ থেকে জল গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে মানুষটির কাঁধের একটা অংশ। মেয়েটি তারপর আমার চুলে বিলি কাটতে কাটতে শুষে নিল আমার সমস্ত কান্না। যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই, বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে। যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই, তুমি আমার তাই, বলো ছেড়ে তো দেবে না কখনো মনের ভুলে। ভালোবাসার কখনো সমাপ্তি ঘটে না। সময়ের গর্ভে ফল্গু ধারার মতো তার প্রবাহ আদি অনন্তকালে। আজ এতটা পথ পাড়ি জমিয়ে হাসি, কান্না, অপেক্ষা, ভাঙাচোরা স্বপ্নগুলো জোড়াতালি দিয়ে সোমনাথ এবং শিলুর এই গপ্পটা একটা আলিঙ্গনে শেষ হতে পারত, কিন্তু শেষেরও যে একটা পর থাকে। বুঝলেন না তো? এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একটি চমক। এই পর্ব শেষ হওয়ার পরে শুধুমাত্র আপনাদের জন্য রয়েছে আরও একটি পর্ব। আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকছে এই গপ্পেরই বোনাস পার্ট শেষের পরে। পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই বোনাস পার্টের লিঙ্ক। তাহলে এক্ষুনি গিয়ে শুনে নিন। প্রসঙ্গত উল্লেখ্য, শেষের পরে দিয়েই আমাদের কথার অফিসিয়াল সমাপ্তি ঘোষণা হলো। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই রকম কিছু সিরিজ ভবিষ্যতে শুনতে চান কিনা আমাদেরকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।